মাঝরাতে ক্ষীণ আওয়াজে ঘুম ভেঙে গেল শানিতার। যদিও এত ক্ষীণ আওয়াজে কারোর ঘুম ভাঙা সম্ভব নয়, আর শানিতার পক্ষে তো আরও সম্ভব নয়, কারণ ছোটবেলায় তাকে লেডি কুম্ভকর্ণ বলে ডাকা হতো। অবশ্য বড় হওয়ার পরেও একজন ডাকত তাকে, কিন্তু তার কথা এখন আর ভাবতেও চায় না শানিতা। সেই লোকটার কথা ভাবলেই একরাশ কষ্ট গলার মধ্যে দলা পাকিয়ে আসে। তবে আজকাল অল্পতেই ঘুম ভেঙে যায় শানিতার, কারণ 5 মাসে অন্তঃসত্ত্বা সে। আজকাল ঘুমানোটা একটা ঝক মারি হয়ে দাঁড়িয়েছে। কোনো কাইত হয়ে শুয়ে শান্তি পাওয়া যায় না। বাচ্চাটা আবার মাঝে মাঝে লাথিও দেয়, তখন শরীর আর মনে এক ধরনের শিহরণ বয়ে যায়। ঘুম ভেঙে স্বামী রাফসানকে বিছানায় দেখতে না পেলেও শানিতা বাথরুমে যে যায়নি নিশ্চিত, কারণ বাথরুমের লাইট অফ। তাহলে এত রাতে কোথায় যেতে পারে রাফসান? শানিতা আর রাফসানের বিয়ে হয়েছে 2 বছর, একেবারে পারিবারিকভাবে বিয়ে। যদিও রাফসান পছন্দ করে ঘরে তুলেছিল শানিতাকে, তবুও শানিতা রাফসানকে সহ্য করতে পারত না। তার অবশ্য যুক্তিসঙ্গত কারণ ছিল, তবু ছেলেটা ভালোবাসার যত্ন দিয়ে শানিতার মন জয় করে নিয়েছে। শানিতা রাফসান একটা ফ্ল্যাটে ভাড়া নিয়ে থাকে ঢাকা শহরে। রাফসানের চাকরির সূত্রে তাদের শহরে থাকা। রাফসানের পরিবার অবশ্য লক্ষ্মীপুর শহরে থাকে তাদের পৈতৃক বাড়িতে। বর্তমানে শানিতা এবং রাফসানের সাথে শানিতার বোন সীমা থাকে। মাসখানেক হলো রাফসান গিয়ে সীমাকে নিয়ে এসেছে শানিতার সাথে দেখাশোনা করার জন্য। যদিও কাজের কাজ তাকে দিয়ে কিছুই হয় না, কারণ সীমা সারাক্ষণ সাজুগুজু নিয়েই ব্যস্ত। তবুও শানিতার সাথে কেউ একজন থাকলে রাফসান নিশ্চিত থাকে। শানিতার ঘুম ভেঙেছে মিনিট 10। এর মধ্যে একটিবারের জন্য রাফসানের দেখা মেলেনি। মাঝরাতে একটা মানুষ যাবে কোথায়? শানিতা বিছানা ছেড়ে উঠে পড়ল। রাফসান বেলকনিতেও নেই। ডাইনিং টেবিল আসতেই শানিতা খেয়াল করল সীমার ঘরের লাইট জ্বালানো, ঘরে আলো জ্বলছে, সেই সাথে হালকা আওয়াজ আসছে। তারপর শানিতা এগিয়ে গেল দরজার কাছে। হালকা করে দরজা খুলতেই শানিতার মাথায় আকাশ ভেঙে পড়ল, কারণ সে দেখল সীমার বিছানায় রাফসান আর সীমা, কারো গায়ে কোনো কাপড় নেই। তারা দুজনে কুকর্মে লিপ্ত। তারা তাদের কাজে এতটাই মগ্ন যে শানিতা সবকিছু দেখে আবার ফিরেও আসলো, কিন্তু তারা টেরও পায়নি। নিজের ঘরে এসে শানিতা ঢকঢক করে 1 গ্লাস পানি খেল। মাথাটা কাজ করছে না তার। কয়েক মুহূর্ত আগে সে যা দেখল তার বারবার মনে হচ্ছে তা যেন দুঃস্বপ্ন ছিল। ভালোবাসার মানুষগুলো এভাবে রাতের অন্ধকারে তাকে ধোঁকা দিবে ভাবতেও পারেনি শানিতা। মাথাটা ঝিমঝিম করছে তার। আজ মনে হচ্ছে পাপ বাপকেও ছাড়ে না। একদিন সেও পাপ করেছিল, আজ কি তার ফল পেল? কিন্তু সে তো জেনে শুনে ইচ্ছাকৃতভাবে কিছু করেনি। তাহলে কিসের শাস্তি পাচ্ছে সে? ভাবতে ভাবতে বিছানায় গা এলিয়ে দিল শানিতা। দেখতে দেখতে আরো 20 মিনিট পার হয়ে গেল। এরই মধ্যে ঘরে ফিরে এলো রাফসান। শানিতাকে জেগে থাকতে দেখে ভয় পেয়ে গেল সে। তবু বুঝতে দিল না সে শানিতাকে। কিছুটা ভয় ভয়ে বলে উঠল, শানিতা, কি হয়েছে? ঘুম থেকে উঠলে যে? শরীর খারাপ লাগছে? তুমি কোথায় ছিলে? আসলে ঘুম আসছিল না, তাই বেলকনিতে গিয়ে বসেছিলাম। ও আচ্ছা, তা তুমি এত ঘামছো কেন? যা গরম পড়েছে, এমনি ঘেমে যাচ্ছি। তুমি কখন উঠলে? মাত্রই। আচ্ছা ঘুমিয়ে পড়ো, দেখি আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিই। দরকার নেই, গায়ে হাত দিও না। কেন? ভালো লাগছে না। আচ্ছা ঘুমাও। শানিতার চোখে আজ ঘুম আসছে না। মায়ের কথা খুব মনে পড়ছে। মা বেঁচে থাকলে হয়তো তার জীবনটা আজ অন্যরকম হতো। মা বহু বছর আগে তার জীবন থেকে চলে গিয়েছে। সাথে নিয়ে গেছে তার হাসি, আনন্দ, ভালো থাকা। শানিতা তখন কত আর বয়স হবে? বছর 5। কানাঘুষা শুনতে পেত তার বাবা নাকি চরিত্রহীন ছিলেন। নষ্ট মেয়ে মানুষের পেছনে নাকি টাকা উড়ায়। নষ্টা মেয়ে মানুষ নাকি ঠিক জিনিস শানিতা জানত না। মাঝে মাঝে মাকে দেখত লুকিয়ে কাঁদতে। মহিলা মাঝরাতে নামাজে বসে মোনাজাতে কান্নাকাটি করত। আল্লাহ হয়তো তাকে বেশি দিন কষ্ট দিতে চায়নি, তাই নিজের কাছে নিয়ে গেলেন। শানিতার মায়ের অল্প কিছুদিনের মধ্যেই লিভার কিডনি সব পচে গেল। রক্তবমি করতেন তিনি। শানিতার বাবা চিকিৎসা করাতে চাননি, করেও করেননি। শেষের দিকে শানিতার নানা ভাই তাকে আর তার মাকে নিজের কাছে এনে চিকিৎসা করান শানিতার মায়ের। ভদ্রলোক এত চেষ্টা করেও নিজের মেয়েকে বাঁচাতে পারেননি।
মেডিকেল সায়েন্সে একটা কথা আছে, যে রোগী নিজে বাঁচতে চায় না, পৃথিবীর কোনো ওষুধ তাকে বাঁচাতে পারে না। হ্যাঁ, কথাটা হয়তো ঠিক। এত শানিতার মাও বাঁচেনি, চলে গেলেন পৃথিবীর মায়া ত্যাগ করে মহান রবের কাছে, যেখানে কোনো বিশ্বাসঘাতকতা নেই। মা মারা যাবার পর শানিতার দায়িত্ব ওর নানা ভাই নিতে চাইলেও ওর মামা মামিরা তা হতে দেয়নি। ফলে তাকে অজ্ঞতা বাবার কাছে ফিরে আসতে হয়। 1 মাসের মাথায় শানিতার বাবা বিয়ে করে আনলেন শানিতার দ্বিতীয় মা অর্থাৎ সৎমাকে। সতীনের সন্তানকে যতখানি সহ্য করা যায় ভদ্রমহিলা ঠিক ততখানি সহ্য করতেন শানিতাকে। বছর ঘুরতে না ঘুরতেই শানিতার সৎমায়ের গর্ভে আসে সীমা। সেই থেকে শানিতা নিজ হাতে মানুষ করছেন সীমাকে। এত কিছুর পরেও শানিতার মা মারা যাবার পর থেকে আজ পর্যন্ত কথা বলেনি ওর বাবার সাথে, কারণ শানিতা মনে মনে ওর বাবাকেই ওর মায়ের খুনি মানে। ভদ্রলোকের সম্ভবত কিছুটা পাপবোধ কাজ করত, তাই সে শানিতার পড়ালেখার কোনো ত্রুটি রাখেনি। লোকে বলে শানিতা দেখতে নাকি হুবহু তার মায়ের মতো। আজ শানিতার মনে হচ্ছে তার কপালটাও তার মায়ের মতো, কিন্তু না, মায়ের মতো পরিণতি নিজের হতে দিবে না। সে চায় না তার সন্তান বড় হয়ে আরও একটা শানিতা তৈরি হোক, তাই সে বাঁচবে, নিজের সন্তানকে নিয়ে নতুন পৃথিবী সাজাবে, যেখানে বিশ্বাসঘাতকের অস্তিত্ব থাকবে না। মাঝরাতে নিজের স্বামী আর বোনকে একসাথে কুকর্মে লিপ্ত থাকা অবস্থায় দেখে ফেললে যে কোনো মেয়ের মাথা ঠিক থাকা সম্ভব নয়। কিন্তু শানিতা ঠান্ডা মাথা করে আছে। সে খুব ভালো করে জানে এভাবে অশান্তি করে লাভ হবে না, বরং ওরা শানিতাকে ভুল প্রমাণিত করার চেষ্টা করবে। তার চেয়ে যা করতে হবে ভেবে চিন্তে করতে হবে। সকালবেলায় শানিতার ঘুম ভাঙল 8টায়। রাফসান নিজ হাতে ব্রেকফাস্ট তৈরি করে খাওয়াতে এসেছে শানিতাকে। বিয়ের পর থেকে অবশ্য সকালের খাবার রাফসান নিজ হাতে বানায়। রাফসান এক কথায় তার মহারানী, তার সামনে কাজ করবে না, আরাম করবে। রাফসান অফিসে যাবার পর শানিতা দুপুরের খাবার রান্না করে রাফসানের দুপুরের খাবার ড্রাইভারকে দিয়ে পাঠিয়ে দেয়। রাতে আবার দুজন একসাথে রান্না করে, তারপর এক প্লেটে খায়। রাতের বেলা ঘুমানোর আগে বেলকনির দোলনায় বসে দুজন একসাথে কফি খায়। ইদানিং শানিতার পাল্লায় পড়ে রাতে ঘুমানোর আগে কফি খাওয়াটা রাফসানের অভ্যাসে পরিণত হয়েছে। রাতের বেলা কফি বিলাস করার জন্য শানিতা বেলকনিটা নিজের মতো করে সাজিয়েছে। গোলাপ, হাসনাহেনা, টগর, মাধবীলতা সহ নানান রকমের ফুল টবের, লাল নীল বাতি, দোলনা মেঝেতে দামি গাছ সহ যেন এক ফালি স্বপ্ন মিলে আছে বেলকনিটায়। আর এইসব শানিতা নিজ হাতে করেছে। রাফসানের কোনো কলিগ কিংবা বন্ধু যতবারই বাড়িতে এসেছে শানিতার রুচির প্রশংসা করতে বাধ্য হয়েছে। যেমন রূপ তেমন হাতের রান্না, তেমনই কাজের হাত শানিতার। যে কোনো ছেলে এমন মেয়ে পেলে ধন্য হয়ে যাবে। এই জন্য শানিতাকে নিয়ে খুব হিংসা করে রাফসানের অফিস কলিগরা রাফসানকে। রাফসান নিজে হাতে খাইয়ে দিচ্ছে শানিতাকে। শানিতাও কোনো শব্দ না করে চুপচাপ খেয়ে নিচ্ছে। হঠাৎ করে শানিতা বলে উঠল, তুমি খাবে না রাফসান? হ্যাঁ খাবো, আগে আমার মহারানী আর রাজকন্যা খেয়ে নিক, তারপর। চলো, আমি খেতে দিচ্ছি তোমাকে। না না থাক, আমি সীমার সাথে খেয়ে নেব। ও বেচারি আবার একা একা খাবে? বেচারি না, মানে আসলে ও আমাদের বাড়িতে বেড়াতে এসেছে, এটুকু তো করা উচিত। মেয়েটা একা একা খাবে, ওর হয়তো ভালো লাগবে না। তুমি দেখছি ওর ব্যাপারে খুব বেশি কেয়ারিং। আরে তা হবে কেন, এটা ভদ্রতা। আচ্ছা। সকাল 10টা বাজে। ইতিমধ্যে রাফসান খেয়ে অফিসে চলে এসেছে। বাড়িতে মানুষ বলতে শানিতা আর সীমা। সীমা নিজের ঘরে বসে ইউটিউবে কি একটা ভিডিও দেখছিল। ঠিক সে সময় শানিতার ঘরে প্রবেশ করে ডাক দিল, সীমা। হ্যাঁ আপু, বল, কি বলবি? কি করিস? এই তো ইউটিউবে দেখছিলাম হোমমেড ফেসিয়ালের ভিডিও। তুই একটা জিনিস খেয়াল করেছিস? কি আপু? তোর স্কিনের গ্লো নষ্ট হয়ে গেছে। কি বলিস আপু, সত্যি? হ্যাঁ, কেমন রাফ হয়ে যাচ্ছে স্কিন। কি করা যায় বলতো আপু? শোন, এইসব হোমমেড জিনিস দিয়ে কিছু হবে না, বুঝলি? তুই বরং পার্লারে গিয়ে পুরো বডি পলিশিং করে আয়, সেটা আরো ভালো হবে। কিন্তু অনেক টাকা লাগবে, কই পাবো? আমি দিচ্ছি, তুই এখনই যা। আর শোন, তাড়াহুড়ার কিছু নেই, ভালো করে করবি, বুঝলি? থ্যাংক ইউ সো মাচ আপু, আমার শোন আপু। ব্যাস, অবশেষে সীমাকে বাইরে পাঠানো গেছে। ফাঁকা বাড়িতে রাফসান আর সীমার জন্য কি ফাঁদ পাতা হয়েছে তাদের কল্পনার বাহিরে। শানিতা দ্রুত কাকে একটা ফোন করে সিসি ক্যামেরা আনলো এবং সেটা খুব সাবধানে সীমার ঘরে লাগিয়ে দিল।
সেই সাথে শানিতার ছোট মা এবং শ্বশুর বাড়ির সবাইকে আসতে বলল, আর সবকিছু রাফসান আর সীমার কাছে সারপ্রাইজ হিসেবে রাখতে বলল। আগামীকালকে সবার সামনে সব প্রমাণ করবে এবং সত্য ফাঁস করবে শানিতা। সে সাথে আরো 2 জনকে ডেকে পাঠিয়েছে শানিতা। আগামীকালকে নিজের চূড়ান্ত সিদ্ধান্ত সবাইকে জানিয়ে দিবে সে। রাত বাড়ছে, বাইরে বৃষ্টি হচ্ছে। গভীর রাতে প্রকৃতি এক রহস্যময় রূপ ধারণ করেছে। বৃষ্টি যেন কান্না হয়ে ঝরছে। প্রকৃতির সাথে পাল্লা দিয়ে বৃষ্টি পড়ছে শানিতার 2 চোখ দিয়ে। 2 বছরের অধিক সময় বিবাহিত জীবন তাদের, কত ছয় স্মৃতি জড়িয়ে আছে তাতে। আজ এক লাহাময় সব যেন মলিন হয়ে গিয়েছে। শানিতা কাঁদতে চায় না কোনো বিশ্বাসঘাতকের জন্য, তবুও মন কি আর কারো কথা শোনে? রাফসান কিছু সময় হচ্ছে সীমার ঘরে গিয়েছে গোপন অভিসারে। শানিতা ঘুমিয়ে গেছে ভেবে আলতো করে উঠে গেছে বিছানা ছেড়ে, যাতে শানিতার ঘুম না ভাঙে। কিন্তু যে ঘুমের ভান করে আছে তার ঘুম তো ভাঙে না। মনে মনে দীর্ঘশ্বাস ছাড়ে শানিতা আর মনে মনে বলে, যাও রাফসান যাও, আজকেই তোমার লুকিয়ে সীমার কাছে যাওয়ার শেষ দিন। তোমার সুখ যদি সীমাতে হয় তাহলে তুমি তাই পাবে, তবু তোমার মিথ্যা ভালোবাসার অভিনয়ে নিজেকে আটকিয়ে রাখবো না। পরের দিন শুক্রবার প্রায় সকাল 10টা বাজে। শানিতার প্ল্যান মাফিক তার বাপের বাড়ি থেকে বাবা, ছোট মা আর শ্বশুরবাড়ি থেকে শ্বশুর শাশুড়ি আর 2 ননদ এসে হাজির। সকাল সকাল সবাইকে দেখে সীমা রাফসানের চক্ষু চড়ক গাছ। এর মধ্যে হাজির আরো 2 জন, উকিল সাহেব আর শানিতার এক পরিচিত, যে সিসি ক্যামেরা ব্যাপারটা জানত। একমাত্র শানিতা ছাড়া কেউ জানে না কি ঘটতে চলেছে। কেউ কিছু বলার আগেই শানিতা গত রাতের ভিডিওটা অন করে দিল। ঘরে উপস্থিত কেউ ভাবতে পারেনি এমন কিছু দেখবে। প্রত্যেকে অবাক হয়ে আছে। রাফসানা সীমার বিস্ময় যেন সপ্তমে পৌঁছালো। সে সাথে লজ্জায় মাথা উঁচু করতে পারছে না দুজনের কেউ। দুজনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সবাই এতটাই বিস্মিত, কারোর মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। ঘটনার বিস্ময় কাটতেই রাফসানের বাবা এগিয়ে এসে পায়ের জুতা খুলে রাফসানকে মারতে লাগলেন আর অকথ্য ভাষায় গালি দিতে লাগলেন। রাফসানের মা কাঁদছেন হাওমা করে। তিনি নিজের ছেলেকে বিশ্বাস করতে পারছেন না তার গর্ভের সন্তান এতটা শয়তান হতে পারে। অন্যদিকে রাফসানের বোনেরা রাফসানকে ধিক্কার জানাচ্ছে এত সুন্দর নম্র ভদ্র একটা বউ পেয়েও এমন অধপতনের জন্য। এত কিছুর মাঝেও চুপ করে আছে 2 জন। তারা হলেন সীমার বাবা মা। এবার সবাইকে থামিয়ে দিয়ে শানিতা বলে উঠল, দেখেন আব্বা, আপনারা প্লিজ শান্ত হন। আমি কোনো অশান্তি করার জন্য আপনাদেরকে ডাকিনি, ডেকেছে আমার কিছু সিদ্ধান্ত জানাতে। আপনাদের ছেলেকে আপনারা যা খুশি বলতে পারেন, তবে আমার সামনে নয়, আমি যাওয়ার পর। শানিতার শ্বশুর বলে উঠলেন, কোথায় যাবি তুই মা? তুই বললে ওই ছেলেকে আমি ত্যায্য করে দিব, ওর মুখ দেখব না। আমরা তোকে আর আমার বংশধরকে নিয়ে বাকিটা জীবন কাটিয়ে দিব। না বাবা, রাফসান আপনাদের সন্তান। আমি চাই না আমার জন্য আপনার সন্তানরা সন্তানহারা হন। তার আগে রাফসান আর সীমার সাথে আমার কিছু কথা আছে। রাফসান, তুমি হয়তো ভাবছো আমি তোমার দোষ ঢাকতে পারতাম বা তোমাকে বোঝাতে পারতাম। আমি কেন তোমার সম্মান নিয়ে এভাবে খেললাম, কেন তোমাকে ছোট করলাম? তোমার মনে আছে রাফসান, একদিন আমি তোমাকে কি বলেছিলাম? বলেছিলাম আমার কোনো ভুল হলে আমাকে মেরো, অথবা আমার আর ভালো না লাগলে আমাকে বলে দিয়ে আমি চলে যাব তোমার জীবন থেকে। তবু আমার সাথে বিশ্বাসঘাতকতা করো না। আমার সন্তানকে আমার মতো শৈশব হারা করো না। আমি কখনো চাইনি আমার মায়ের পরিণতি আমার হোক। আমার মা আমার বাবার দোষ ঢেকেছিল, বাবাকে ভালো পথে আনার চেষ্টা করেছিল, তাতে আমার মায়ের কি লাভ হলো বলতে পারো রাফসান? আমার মা তো অকালে চলে গেল, আমি ইতিম হয়ে গেলাম। আর আমার বিশ্বাসঘাতক বাবা, তার কি হলো? সে তো দিব্যি ছোট মাকে নিয়ে সুখে সংসার করছে, তার তো কোনো শাস্তি হয়নি, তাই না বাবা? শানিতার বাবা হা করে তাকিয়ে আছেন। দীর্ঘ 20 বছর পর তার মেয়ে তাকে বাবা বলে ডেকেছে তাই এভাবে অপমান করার জন্য। এর থেকে বড় শাস্তি বুঝি আর হয় না। শানিতা আবারও বলতে শুরু করলো, তুমি কি কখনো আমার মায়ের কবরের কাছে যাও বাবা? না জানি কত অনাদর অবহেলায় মা আমার শুয়ে আছে। আচ্ছা বাবা, তুমি মাকে ইহকালে শান্তি দাওনি, আমার মা কবরে ঠিকই শান্তি পাচ্ছে, তাই না বাবা? রাফসান, তুমি আমাকে অনেক খুশি করেছিলে, সে সাথে অনেক সম্মান। আমি অতীতের সব যন্ত্রণা ভুলে গিয়েছিলাম শুধু তোমায় ভালোবাসায়। তুমি আমাকে বলতে পারতে তুমি সীমাকে ভালোবাসো, আমি নিজে সরে যেতাম তোমার জীবন থেকে।
এভাবে ঠকালে কেন আমাকে আর আমার সন্তানকে? আর সীমা, সেই ছোটবেলা থেকে তোকে মানুষ করেছি নিজের সন্তানের মতো, সৎবোন হিসেবে কখনো দেখিনি। আজ সেই তুই এভাবে আমার সন্তানের হক মারলি কেন রে বোন? কি ক্ষতি করেছি আমি তোর? হ্যাঁ করেছিস, অনেক ক্ষতি করেছিস। শুনবি কি ক্ষতি করেছিস? তাহলে শোন। ছোট থেকে তোর জন্য সবার ভালোবাসা কম পেতাম। বাবা সবচেয়ে ভালো জামাটা তোর জন্য আনতো। তুই বাবার সাথে কথা বলিস না জেনেও পাড়া প্রতিবেশীরা তোর রূপে গুণে মুগ্ধ ছিল। সবসময় শুনতে হতো আমি তোর মতো রূপে গুণে সুন্দর নই, আমার ব্যবহার তোর মতো মিষ্টি না। এতিম বলে সবাই তোকে বেশি ভালোবাসত। তোর মনে আছে ভার্সিটির অপূর্ব ভাইয়ের কথা? তোর কথায় উনি আমাকে বিনা টাকায় পড়াতে আসেন। উনাকে আমি খুব ভালোবেসে ফেলেছিলাম, নিজের করে চেয়েছিলাম। কিন্তু ওনাকে আমার মনের কথা জানাতে উনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন উনি আর তুই একে অপরকে ভালোবাসিস, আর উনি তোকে ছাড়া ভাবতেও পারবে না নিজের জীবনে। সেদিন আমি মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম তোর ভালোবাসা কেড়ে নেব আমি। আজকে আমি সফল, আর তাই আমার অনুতাপ নেই। আমাকে তুই মনে মনে এতটা ঘৃণা করিস? ঠিক আছে, তোকে আর কিছু বলতে হবে না। আমি না হয় দোষী, কিন্তু আমার সন্তান, তার কথা একবার ভাবতে পারতিস। তার আফসান, তোমার অভিযোগগুলো বলো, আমার যাওয়ার সময়ও যাচ্ছে তো। এই পর্যায়ে আফসান দৌড়ে এসে সানিতার পা জড়িয়ে ধরল আর বলল, প্লিজ মহারানী, আমাকে ছেড়ে চলে যেও না। আমি খুব ভালোবাসি তোমাকে। তোমাকে আর বাবুকে ছাড়া আমি বাঁচব না। আমি মোহে পড়ে ভুল করে ফেলেছি, আর এমন হবে না। আমি সীমাকে ভালোবাসি না, আমি শুধু তোমাকে চাই। তুমি বলো কি করলে আমাকে মাফ করবে, আমি তাই করব। আমি তোমাকে একটা শর্তে মাফ করতে পারি। তুমি আমাকে তালাক দিয়ে সীমাকে বিয়ে করতে হবে, কারণ আমি যদি তোমাকে মাফ করি এবং থেকেও যাই, আমি আর তোমাকে বিশ্বাস করতে পারবো না। সেক্ষেত্রে তুমি হাজার ভালো হলেও আর বিশ্বাস ছাড়া সম্পর্ক হয় না। আর তাছাড়া সীমার সতীত্ব নষ্টের দাম তোমাকে দিতেই হবে। এটুকু কথা বলতেই সানিতার চোখ থেকে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। সানিতা মনে মনে ভাবছে, সে হয়তো পৃথিবীর প্রথম মেয়ে যে নিজ হাতে স্বামীকে বোনের সাথে বিয়ে দিচ্ছে, তাও অন্তঃসত্ত্বা অবস্থায়। রাফসান আর তার পরিবারকে রাজি করিয়েছে নিজের সন্তানের দোহাই দিয়ে। আর সানিতার বাবা, তিনি একটা জড় পদার্থ বই তো নন। সীমা আর ওর মায়ের খুশি যেন ধরে না, একেবারে রাজ্যসহ রাজপুত্র। আগামীকালকে বিয়ে হবে রাফসান আর সীমার। তোর জোরে কোনো ত্রুটি রাখেনি সানিতা। যদিও ঘরোয়া পরিবেশে বিয়ে হচ্ছে, তবু সাজসজ্জার ব্যবস্থা কিছু কম রাখেনি সানিতা। এই সব কিছু যদি তাকে এক হাতে করতে হচ্ছে, কারণ তার সাথে ছোট মা ছাড়া এই বিয়েতে হাত লাগাতে কেউ উৎসাহী নয়। রাফসানের বাবা মা বোনেরা গ্রামে ফিরে যেতে চাইল, কিন্তু সানিতা বলেছিল তারা চলে গেলে নিজের আর সন্তানের ক্ষতি করবে সানিতা। সানিতার শ্বশুর সোহেল সাহেব কিছুই বুঝতে পারছে না মেয়েটা এসব পাগলামি করছে কেন। তার স্ত্রী নীলা বেগম অবশ্য পরিষ্কার জানিয়ে দিয়েছে বিয়েটা মিটলেই সানিতাকে নিয়ে চলে যাবে। তিনি বেঁচে থাকতে আর এই কুলাঙ্গারের সন্তানের মুখ দেখবেন না। তিনি তো আর তেমন মা নন, সন্তানের দোষ ঢেকে পরের মেয়েকে কষ্ট দিবেন। ক্লান্তিময় দিনের শেষে নিজের পছন্দের বেলকনিতে শেষবারের মতো এক কাপ কফি নিয়ে বসল সানিতা। আজ সে বড্ড ক্লান্ত। ছোটবেলা থেকে জীবন নিয়ে যুদ্ধ করতে করতে আজ সে পরিশ্রান্ত। মায়ের বুকে মাথা রেখে কাঁদতে ইচ্ছে করছে তার। ছোটবেলায় ব্যথা পেলে মায়ের কোলে মাথা রেখে কাঁদত সানিতা। আরও মায়েরাও যেন চোখের মনি ছিল। এত বড় দুনিয়ার তারা যেন দুজন দুজনের ছিল। সারাদিনের কাজ সব শেষ করে মা সানিতাকে বুকের মাঝে আগলে ঘুমাতেন। আর সানিতাও ছিল তেমনই, সারাদিন মায়ের আঁচল ধরে ঘুরত। তাই বন্ধুরা সবাই তাকে ডাকত মা নাওটা। তাতে অবশ্য সানিতার কিছু যায় আসে না। সানিতার যখন বয়স 5 বছর, ঠিক তখন তার মা তাকে মিথ্যে দুনিয়ায় একা রেখে চলে গেলেন পরপারে। এরপর সানিতার জীবনটা যেন মরুভূমি হয়ে গেল। নানার বাড়ি থেকে মামারা ফেরত পাঠিয়ে দিল তাকে। অন্যদিকে মায়ের কবরটা যে নানার বাড়িতেই রয়ে গেল। সানিতার খুব ইচ্ছে হতো মায়ের কবরের কাছে গিয়ে মাকে খুব আদর করতে। মাঝরাতে মনে হতো সানিতার মা তাকে যেন ডাকছে। বৃষ্টি হলে তার মনে হতো মা যেন ভিজে যাচ্ছে। কত কষ্ট হচ্ছে মায়ের, তাই মাঝরাতে ঘর থেকে বের হয়ে সে নিজেও ভিজতে যেত মায়ের সাথে, বৃষ্টিতে ভেজার কষ্টটা ভাগ করে নিতে পারে। সানিতার মায়ের মৃত্যুর 1 মাসের মাথায় বাবা বিয়ে করে নিয়ে আসলেন ছোট মাকে। ভদ্রমহিলা কখনো তার গায়ে হাত তোলেনি, তবে যে ভাষা আর ব্যবহার করতেন তার থেকে বুঝি মারই ভালো ছিল। এভাবে কেটে গেল বছরখানেক।
ততদিনে সেই মেয়েটার সংসারের অনেক কাজ শিখে গেছে। এরপর ছোট মা জন্ম দিলেন সীমাকে। অঘোষিতভাবেই সীমার দায়িত্ব এসে পড়ল শানিতার উপর। অতটুকু বাচ্চা যার শৈশবটাকে উপভোগ করার কথা ছিল, সে নিজেই একটা বাচ্চাকে সামলাতো। এভাবে কেটে যায় বেশ কয়েকটি বছর। এত কিছুর মাঝেও পড়াশোনা ছাড়েনি। তাতে অবশ্য শানিতার বাবার কিছুটা কৃতিত্ব আছে। তবু বাবার সাথে কথা বলেনি শানিতা, কারণ মনে মনে বাবাকেই তার মায়ের খুনি হিসেবে জানে। এইচএসসির পর এলাকার পাবলিকেই চান্স হলো শানিতার। ভার্সিটিতে গিয়ে যেন এক নতুন জীবনের সূচনা হলো তার। যে শানিতা হাসতে ভুলে গিয়েছিল, সেই শানিতার হাসি আনন্দ যেন তার পায়ে লুটোপুটি খাচ্ছে। আনন্দে এক নতুন মাথা যোগ করল অপূর্ব। খুব আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছিল তাদের প্রেম। তারা দুজন খুব ভালো করে জানত তাদের মধ্যে কত ভালোবাসা। অপূর্ব শানিতাকে এত ভালোবাসত যে মুখ দেখে শানিতার মনের কথা বুঝে ফেলত। এমন অনেকদিন হয়েছিল শানিতা না খেয়ে ক্যাম্পাসে যেত, আর অপূর্ব মুখ দেখে বুঝে ফেলত। অজ্ঞতা শানিতাকে খেতেই হতো। নিজের টিউশনের টাকা দিয়ে শানিতার ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করত অপূর্ব। শানিতাও মাঝে মাঝে রান্না করে নিয়ে যেত অপূর্বর জন্য। অপূর্ব অবশ্য সেগুলো নিজে হাতে খেত না, শানিতাকে খাইয়ে দিতে হতো। অপূর্বের একটা বাইক ছিল। মাঝে মাঝে ক্লাস ফাঁকি দিয়ে বেরিয়ে পড়তো দুজন। অচেনা এলাকায় ঘুরতো আর নদীর পাড়ে পাশে দিনগুলো কাটাতো দুজন। সেই সাথে মাঝরাতে ফিসফিস করে কথা বলা তো ছিলই দুজনের মধ্যে। কত শত স্বপ্ন বুনত তারা। ঠিক করে রেখেছিল প্রথম সন্তান হলে মেয়ের নাম রাখবে অর্পিতা, আর ছেলে হলে নাম রাখবে সাজ্জাদ। তারপর অবশ্য সব এলোমেলো হয়ে গেল। অপূর্ব বিদেশ চলে গেল স্কলারশিপ নিয়ে। কথা ছিল বিদেশ থেকে ফিরে এসে বিয়ে করবে শানিতাকে। কিন্তু এক আত্মীয়র বাড়িতে বেড়াতে এসে শানিতাকে পছন্দ করে ফেলে রাফসান। তারপর বিয়ের প্রস্তাব পাঠায় শানিতার ছোট মাকে। ছোট মা অবশ্য চাইনি এত ভালো ঘরে পড়ুক শানিতার ছা। তবে এই বিয়েটা সীমার কাছে ছিল তুরুপের তাস, শানিতা এবং অপূর্বকে আলাদা করার জন্য। তাই মা বাবাকে সে নিজেই রাজি করায়। এরপর শানিতাকে না জানিয়ে বিয়ের আয়োজন করা হয়। শানিতা যতক্ষণে বুঝতে পারল ততক্ষণ অনেক দেরি হয়ে গেছে। নিজের মোবাইলটাও খুঁজে পায়নি সে, কারণ সীমা মোবাইল লুকিয়ে রেখেছিল। আর সীমার কড়া পাহারায় পালাতেও পারেনি শানিতা। অবশেষে বিয়েটা হলো শানিতার রাফসানের। আর সীমা অপূর্বকে জানায় বড়লোক দেখে বুঝে ঝুলে পড়েছে শানিতা। সীমার অনেক বোঝানোর পরেও অপেক্ষা করেনি অপূর্বর জন্য। সীমার সাজানো মিথ্যা কথাগুলো বিশ্বাস করে অপূর্ব, আর সেই থেকে ঘৃণা করতে থাকে শানিতাকে। একদিন অবশ্য ফোন করে অকথ্য ভাষায় গালি দিয়েছে শানিতাকে। সেসব মনে পড়লেই শানিতার দু চোখ দিয়ে বৃষ্টি নামতে থাকে। অতীতের স্মৃতিগুলোতে হারিয়ে গিয়েছিল শানিতা। হুঁশ ফিরল রাফসানের ডাকে। মহারানী, একা একা কফি খাচ্ছ যে? তাচ্ছিল্য সুরে শানিতা বলল, আমি আবার আরেকজন পাবো কোথায়? সে সুযোগ কি আমাকে দেয়া যায় না আরেকটা বার? আমার সন্তানের কথা ভেবে আমার না খুব কষ্ট হচ্ছে। আমি সীমাকে বিয়ে করতে চাই না। আমি তোমাকে খুব ভালোবাসি মহারানী। ভালোবাসার মানে তুমি বোঝো না মিস্টার রাফসান। ভালোবাসা হয় পবিত্র, নিষ্পাপ। ভালোবাসলে মানুষ সামান্য চাহিদাকে তুচ্ছ ভাবে। ভালোবাসায় কোনো ধোঁকা থাকে না, থাকে অগাধ বিশ্বাস আর ভালোবাসা, যা তুমি হারিয়েছ। আমি আর কোনো কথা বাড়াতে চাই না। আসি। কোথায় যাবে? বাবা মায়ের সাথে গ্রামে যাবে? কয়েক ঘন্টা আগে ডিভোর্স পেপারে সাইন করে আমার ব্যাপারে জানার অধিকার তুমি হারিয়েছ। আমাকে আর আমার সন্তানের ভাগ্যর হাত ছেড়ে দিয়েছ। শানিতা দাঁড়ালো না। সে জানি মানুষটা তাকে ছাড়া অচল, খুব ভালোবাসে তাকে, কিন্তু বিশ্বাসঘাতকতা করে অনেক বড় অন্যায় করেছে সে। আর সেই জন্যই তার একটাই শাস্তি, বাকি জীবনটা তাকে শানিতা আর নিজের সন্তানকে ছাড়া বাঁচতে হবে। হ্যাঁ, অবশেষে বিয়েটা হয়ে গেল রাফসান আর সীমার। কথা ছিল শানিতা রাফসানের বাবা মায়ের সাথে তাদের বাড়ি ফিরে যাবে, কিন্তু ভোরের আলো ফোটার আগেই শানিতা বাড়ি ছেড়ে চলে গেল একা একা। প্রথমে গেল নানা বাড়ির গ্রামে। মায়ের কবর তাকে খুব টানছিল। এরপর পা বাড়ালো অজানা অচেনা পৃথিবীর দিকে, যেখানে ভাগ্য নিয়ে যায়। অন্যদিকে ব্যালকনিতে বসে গান শুনছে আর সিগারেটের ধোঁয়া ওড়াচ্ছে রাফসান। সারাদিন তন্ন তন্ন করে খুঁজছে সে তার মহারানীকে, কিন্তু কোথাও পায়নি। 5 মাসের পেট নিয়ে একটা মেয়ে কত দূরে বা যেতে পারে একা একা? কোনো যে সে সামান্য মোহ ত্যাগ করতে পারল না, তাহলে তো নিজের স্ত্রী সন্তানকে হারাতে হতো না আজ। নিজের উপর ঘৃণা হচ্ছে রাফসানের।
একের পর এক সিগারেটের ফিল্টার ফেলছে আর নতুন একটা জ্বালাচ্ছে। ধোঁয়ায় ভরে গেছে জায়গাটা। এই মুহূর্তে সীমা কফি নিয়ে আসলো আর বলল, তোমার কফি? আমি কফি চেয়েছি? তুমি তো এই সময় কফি খাও, তাই দিলাম। সেটা তো সানিতার হাতের কফি। তোর হাতের কফি খাই নাকি আমি? তুমি তুই তাকারি করছো কেন? বেশ করেছি। আমার সামনে থেকে সরে যা, আর থেকে খুন করে দেব। তোর জন্য আমি সব হারিয়েছি। তোমার পুরনো বউ চলে গেছে নিজের দেমাগের জ্বালায়। এটা আমার কি দোষ? তুমি এমন ব্যবহার করবে না আমার সাথে। দেখবে কি করব, নষ্ট মেয়ে মানুষ। এই কথাটা বলেই রাফসান মগটা ছুঁড়ে ফেলে দিল। তাৎক্ষণিকভাবে মগ ভাঙার শব্দে আটকে উঠল সীমা। চীনামাটির মগটা মেঝেতে খানখান হয়ে পড়ে আছে। সীমার কথা বাড়ালো না, কারণ এই মুহূর্তে তার মোবাইলে কারোর কল এসেছে। সীমা কল রিসিভ করল আর বলল, হ্যালো। ওপাশ থেকে সীমা যা শুনল তার জন্য সে একেবারেই প্রস্তুত ছিল না। ফোনটা বিছানায় রেখে সীমা আবার রাফসানের কাছে এসে দাঁড়ালো আর বলল, রাফসান, আবার এসেছিস? তোর লজ্জা তো কম কেন? রাফসান, আমাদেরকে একবার বাড়িতে যেতে হবে। সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ তো আমার হয়েছে, তোদের আর কি হবে? বাবা একটু আগে সুসাইড করেছে রাফসান। মা ফোন করেছিল। আমাদের এক্ষুনি যেতে হবে। তোর বাবা, তুই যা, আমাকে এর মধ্যে টানিস না। আমাকে একা থাকতে দে। কিন্তু তোর বাবার জন্য আজ আমার মহারানীর এত কষ্ট। মানুষটা মারা গিয়েছে, আমি তাকে নিয়ে কিছু বলতে চাই না, কিন্তু আমি যাব না। আমাকে একা থাকতে দিয়ে বিরক্ত করিস না। এরপর সীমা একাই গেল তার বাবার বাড়ি। রাফসান বাড়ি ছেড়ে কোথাও নড়েনি, এমনকি অফিসেও যায়নি। পরের দিন রাফসান একা বাড়িতে ছিল। সীমা বাবার বাড়ি থেকে ফিরেনি। সন্ধ্যাবেলায় রাফসানের নামে ডাকা যোগে একটা চিঠি আসলো। রাফসান বুঝতে পারছে না তাকে চিঠি কে পাঠাতে পারে, আর তাতে কি বা লেখা থাকতে পারে। মাস চারেক হয়েছে দেশে ফিরেছে অপূর্ব। যদিও দেশে ফেরার বিন্দুমাত্র ইচ্ছা ছিল না তার, তবু মায়ের জন্য ফিরতে হয়েছে তাকে। দেশ আসার পর থেকেই সানিতার স্মৃতি তাকে তাড়িয়ে বেড়াচ্ছে। এভাবে চলতে থাকলে সে হয়তো অসুস্থ হয়ে পড়বে। তাই বাড়িঘর ছেড়ে এসে ঢাকা শহরে চলে এসেছে। এখানে মাল্টিন্যাশনাল কোম্পানিতে বড় পদে একটা চাকরি করেছে সে। সেই সাথে বাংলো আর গাড়িও পেয়েছে। আজ সে একজন ধনী লোক, তার কাছে সব আছে। নেই শুধু তার মহামূল্যবান সম্পদ, তার প্রেয়সী, যার জন্য এত কিছু করেছিল সে। অপূর্ব মনে মনে ভাবতে লাগলো, সানিতা হয়তো এতদিনের স্বামী সন্তান নিয়ে সুখে সংসার করছে, কিন্তু তার পৃথিবীটা মরুভূমি হয়ে গেছে। অপূর্বের মা ইতিমধ্যেই ছেলের জন্য পাত্রী পছন্দ করে ফেলেছেন। পাত্রী হিসেবে নিজের বোনের মেয়েকেই বেছে নিয়েছেন তিনি। তাই অপূর্বের মা তাদের সাথে নিজের বোনের মেয়ে নিশিকে নিয়ে এসেছেন ঢাকা শহরে, যাতে কাছাকাছি থেকে অপূর্ব ও নিশির মধ্যে প্রেমটা তৈরি হয়। অপূর্ব অবশ্য তাতে আপত্তি না করলেও আগ্রহী নয়। এদিকে অপূর্ব ভাবতে থাকে অতীতের সেই দিনগুলো, যেই দিনগুলো ছিল অনেক মধুর আর ভালোবাসার। ভাবতে থাকে সানিতার সেই কথাগুলো। সেদিন অপূর্ব সানিতাকে বলেছিল, আচ্ছা, বিয়ে করতে অনেক কিছু দিতে হয় সানিতা? কই না তো, কিন্তু আমি তো বিয়েতে দেখি একটা লাগেজ ভরা জিনিসপত্র দেয় ছেলেপক্ষ। আচ্ছা, আমি যদি এত কিছু দিতে না পারি, তুমি বিয়ে করবে না আমাকে? ধুর পাগল, আমার অত কিছু লাগবে না। শুধু একটা লাল টুকটুকে শাড়ি আর একটা নাকফুল দিও ব্যাস, আর আমার কিচ্ছু লাগবে না তুমি থাকলে। আচ্ছা, তাহলে আমি বিদেশ থেকে ফেরার সময় শাড়ি আর নাকফুল নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে। অপূর্ব তার কথাগুলো রেখেছে। দেশে আসার সময় নিয়ে এসেছে বিয়ের লাল টুকটুকে শাড়ি আর নাকফুল, কিন্তু কথা রাখেনি সানিতা। সে লাল শাড়ি পরে ফেলেছে, তবে অন্যের বধূ সেজে। অপূর্বের আনার শাড়ির জন্য অপেক্ষা করেনি, তবু অপূর্ব এসব কিনেছে। হয়তো পৌঁছে দিবে সানিতার শ্বশুর বাড়ি। হাজার হলেও এসব কিছুর হকদার সানিতা। সানিতাকে সে দেখিয়ে দিতে চায় সে সানিতার মতো বেঈমান নয়। দীর্ঘশ্বাস ছেড়ে অপূর্ব মনে মনে বলতে লাগলো, কেন সানিতা এভাবে আমার ভালোবাসা নিয়ে খেলা করলে? আমার আজ বাড়ি গাড়ি টাকা পয়সা সব আছে, কিন্তু যার জন্য এসব করা সেই তো নেই। যেই প্রিয়সীর সুখের জন্য সাম্রাজ্য গড়েছি আমি, সেই প্রিয়সী আজ অন্য কারোর। আর কয়েকটা দিনকে অপেক্ষা করা যেত না? এত লোভ তোমার? আগে যদি তোমার আসল রূপ জানতে পারতাম, তাহলে এই বিয়েটা খুব সহজে মেনে নিতাম। তোমার জন্য নিশির সাথে সারা জীবন শুধু অভিনয় করে যেতে হবে আমার। অপূর্বের ভাবনার ঘোর কাটল নিশির ডাকে। অপূর্ব ভাইয়া, ব্যস্ত? না, কিছু বলবি নিশি? তোমার সাথে কিছু জরুরি কথা ছিল, একবার ছাদে আসবে? হ্যাঁ চলো। অন্যদিকে চিঠির খাম খুলতে রাফসান বুঝতে পারল চিঠিটা লিখেছেন সানিতার বাবা। খুব সম্ভবত ভদ্রলোক সুসাইড করার আগে চিঠিটা পোস্ট করেছেন।
খাম খুলে রাফসান পড়তে শুরু করলো। বাবা রাফসান, তুমি যখন এই চিঠিটা পড়ছো হয়তো আমি তখন পরকালে পাড়ি জমিয়েছি। ছোটবেলা থেকে শুনে এসেছি আত্মহত্যা মহাপাপ, কিন্তু দেখো আজকে আমাকে সেই রাস্তাটাই বেছে নিতে হচ্ছে। তোমাকেও যেন এই একই রাস্তা বেছে নিতে না হয় সেজন্য চলে যাওয়ার আগে তোমাকে কয়েকটা কথা বলতে ইচ্ছে হলো। সে সাথে আমার জীবনের সব থেকে বড় সত্যি তোমাকে জানাতে চাই। আমি তখন 25 বছরে যুবক। আমার বাবা মা পছন্দ করে ঘরে এনেছিল সানিতার মা শাইলাকে। মেয়েটার চেহারা যতটা মিষ্টি ছিল তার স্বভাব ছিল এর থেকেও মিষ্টি, ঠিক আমার সানিতা মায়ের মতো। কথায় আছে মানুষ দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝে না, আমিও বুঝিনি। রাত দিন খারাপ সঙ্গে ডুবে থাকতাম। শাইলা অনেক চেষ্টা করেছে আমাকে ভালো পথে ফিরিয়ে আনতে, কিন্তু কেন জানি না বিয়ের 2 বছর পর ওকে আর ভালো লাগতো না আমার। হতে পারে মোহ শেষ হয়ে গিয়েছিল। তারপরেও মেয়েটা আমার যত্ন অবহেলা করতো না। মেয়েটা যে ভিতরে ভিতরে শেষ হয়ে যাচ্ছে সেটা আমাকে বুঝতেও দেয়নি। ওর যখন চিকিৎসার প্রয়োজন ছিল আমি তখনও মনে মনে ভাবতাম বুঝি নাটক করছে, ওর কিছুই হবে না। তারপর আমার সব ধারণা ভুল প্রমাণ করে চলে গেল। ভেবেছিলাম মেয়েটাকে নিয়ে জীবন কাটাবো, কিন্তু মেয়েটা আমার সাথে কথা বলা বন্ধ করে দিল। এরপর খুব একা লাগতো। হাজার হলেও পুরুষ মানুষ। করে ফেললাম দ্বিতীয় বিয়ে, আর সেটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। কারণ সীমার মা সৎ চরিত্রের মহিলা ছিল না। আগে থেকে অবৈধ সম্পর্ক ছিল ওর চাচাতো ভাইয়ের সাথে। শুধু লোভে পড়ে বিয়ে করেছিল আমাকে। বিয়ে হওয়ার পরেও ওরা ওদের সম্পর্ক চালিয়ে যেত। শুধু তাই নয়, লোকটা যাতায়াত ছিল আমার বাড়িতে। আমি সেসবও মেনে নিয়েছিলাম, কারণ অতীতে আমি অনেক পাপ করেছিলাম। আমার জীবনের সব থেকে বড় সত্যি যা কাউকে বলিনি, আজ আমি তোমাকে বলছি। সীমা আমার সন্তান না। সীমা ওর মা আর তার চাচাতো ভাইয়ের পাপের ফসল। বলতে পারো এর থেকে বড় শাস্তি কোনো পুরুষের জন্য আর কিছু হতে পারে? তোমাকে এত কিছু জানানোর একটাই কারণ, আমার মতো ভুল তুমি করো না। সীমা একদম ওর মায়ের মতো হয়েছে, তোমার জীবনটা ছারখার করে দিবে। আর তাছাড়া তোমাদের ডিভোর্স এখনো কার্যকর হয়নি, কারণ শানিতা অন্তঃসত্ত্বা, আর অন্তঃসত্ত্বা অবস্থায় ডিভোর্স হয় না। তুমি শানিতা মাকে খুঁজে বের করে নিয়ে আসো। তোমার সন্তানকে বৃত্তিহীন হতে দিও না, আর আমার মাকে অতীতের সব দুঃখ কষ্ট ভুলে দিও তোমার ভালোবাসা ছোঁয়ায়। ইতি, এক হতভাগ্য বাবা। রাফসানের 2 চোখ অশ্রুতে ভিজে গেছে। একটা মানুষ এতটা কষ্ট পুষে রেখেছিল মনে। রাফসান মনে মনে ঠিক করলো সানি তার বাবার মতো ভুল করবে না। আকাশ পাতাল খুঁজে হলেও ফিরিয়ে আনবে নিজের স্ত্রী সন্তানকে। দরকার হলে যতক্ষণ না সানিতা ফিরবে ততক্ষণ সানিতার পা ছাড়বে না। নিজের সবটুকু দিয়ে চেষ্টা করে হলেও ফিরে পেতে চায় সানিতাকে। এদিকে অপূর্বের মা জাকির বেগম দেখলেন অপূর্ব আর নিশা একসাথে ছাদের দিকে যাচ্ছে। এদিকে তার খুশি যেন আর ধরে না। তার মানে ছেলে মেয়ে দুটোর মধ্যে ভাব ভালোবাসা জমতে শুরু করেছে। ছাদের এক কোণে দাঁড়িয়ে আছে অপূর্ব আর নিশি, কারোর মুখে কোনো কথা নেই। অপূর্ব প্রথমে মুখ খুলল। কি হলো নিশি, কিছু বলছো না যে? তুমি আমাকে কিছু বলতে চেয়েছিলে? রাইট। আসলে কি দিয়ে শুরু করব বা তুমি কিভাবে নিবে বুঝতে পারছি না। সত্যি বলতে ভয় লাগছে, বাট না বলে উপায়ও নেই। বিয়ে ডেটে গিয়ে আসছে। তবু স্বামী হিসেবে বলতে সংকোচ বোধ করলে বড় ভাই হিসেবে বলতে পারো। আগে তো আমি তোমার খালাতো ভাই। আসলে এই বিয়েটা আমি করতে পারবো না। কেন? আমার একটা রিলেশন আছে, 3 বছর রানিং, আর আমি ওকেই বিয়ে করতে চাই। বাসায় বলেছ? হ্যাঁ, বাট লাভ হয়নি। এই জন্যই বাবা এখানে পাঠিয়ে দিয়েছে। বাবা মা কেউ ওকে মেনে নেয়নি। কিন্তু কেন? ও একটা বেসরকারি কোম্পানিতে জব করে। আমিও তো বেসরকারি কোম্পানিতে জব করি, তাতে কি হয়েছে? আসলে ও ক্লারিক্যাল পোস্টে জব করে, আর ফ্যামিলির অবস্থা খুব একটা ভালো না। তুমি মানিয়ে নিতে পারবে তো? খালা তোমাকে তো হাইফাই ভাবে মানুষ করেছে। আমি পারবো। তাছাড়াও অনেক মেধাবী ছেলে। আমি জানি ও আরও কিছু ভালো করে দেখাবে। ঠিক আছে, আমাদের বিয়ের জন্য ঠিক করা ডেটে তোমার সাথে বিয়ে হবে ওর। কিন্তু বাড়ির সবাই? আমি আছি তো, আমি সব ম্যানেজ করে নিব। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আচ্ছা ভাই, একটা কথা জিজ্ঞাসা করবো, কিছু মনে না করলে? কি কথা? তুমি সানিতা আপুকে বলতে পেরেছ? অন্যের বউকে মনে রেখে লাভ কি বলতো? আর তাছাড়া বিশ্বাসঘাতকেরা ভালোবাসা পাওয়ার যোগ্যতা রাখে না। তাহলে শাড়ি আর নাকফুল কার জন্য এসেছে? আমি কিন্তু দেখে ফেলেছি।
আর আমি জানি ওগুলো কার জন্য নিয়ে আসা। তবে কেন মুখে স্বীকার করছো না? আচ্ছা, একটা কথা বলতো, যদি এমন কিছু জানতে পারো শানিতা আপু পরিস্থিতির শিকার ছিল, তাতে তো সত্যিটা বদলে যায় না? ও তো পরের বউই থাকে, তাই না? তবে কি জানো, আপুল কপাল পোড়া না হলে তোমাকে পেয়ে হারাতো না। তুমিও তো পেয়ে হারাচ্ছ। কি? কিছু না, আই এম জাস্ট জোকিং। আচ্ছা শোনো, এখন কাউকে কিছু বলার দরকার নেই, যা বলার আমি নিজে বলবো। আচ্ছা ঠিক আছে, চলো এখন নিচে যাই। তুমি যাও, আমি আসতেছি। আজ অনেকগুলো দিন হয়ে গেছে শানিতা চলে গেছে অপূর্ব জীবন থেকে। তবু অপূর্ব ভুলতে পারিনি তাকে। প্রথম ভালোবাসা হয়তো এত সহজে ভোলা যায় না। সেই চোখ, সেই মুখ, সেই অভিমান, সেই পাগলামি অপূর্ব হয়তো কখনো বলতে পারবে না। ফোন ধরতে দেরি হলে কেঁদে ভাসাতো মেয়েটা। তারপর যথারীতি ফোন দিত অপূর্বের রুমমেটকে। নিজের প্রথম টিউশনির টাকা দিয়ে অপূর্বের জন্য একটা মানিব্যাগ কিনেছিল শানিতা। অপূর্ব আজও সেই মানিব্যাগটা ব্যবহার করছে। সবই আগের মতো আছে, শুধু পাল্টে গেছে অপূর্ব আর শানিতার সম্পর্কের সমীকরণ। শানিতা হয়তো এখন খুব সুখে ঘর করছে। অপূর্ব যখন ভাবছেন শানিতা তাকে ফাঁকি দিয়ে হয়তো এখন স্বামীর সাথে সুখে সংসার করছে, ঠিক সেই সময় শানিতা নিজের জীবন সংগ্রামে ব্যস্ত। দুর্বল শরীরে সারাদিন ক্লান্তিকর জার্নি শেষ করে অবশেষে শানিতা এসে পৌঁছালো নিজের গন্তব্যে। সৃষ্টিকর্তা যখন একটা রাস্তা বন্ধ করে দেন, তখন হাজারটা রাস্তা খুলে দেন। শানিতার কাছে সেই নতুন রাস্তার নাম নোভা। শানিতার ছোটবেলার বান্ধবী নোভা। স্কুল কলেজে একই সাথে পড়েছে তারা। উচ্চ মাধ্যমিকের পর তাদের রাস্তাটা আলাদা হয়ে গেছে। এরপর অবশ্য বেশ কয়েক বছর যোগাযোগ ছিল না। গেল বছর একটা গেট টুগেদারে আবার দেখা হয়েছে তাদের। নোভা খুব গরিব ঘরের মেয়ে ছিল। অনেক কষ্টে পড়ালেখা শেষ করে এখন একটা কোম্পানিতে চাকরি করে। বিধবা মাকে নিয়ে একটা বাসা ভাড়া করে সেখানেই থাকে। বিয়েটা অবশ্য এখনো করা হয়ে ওঠেনি এখনো। তাতে অবশ্য নোভা আর ওর মায়ের খুব একটা মাথা ব্যথা নেই। শানিতা উঠেছে নোভার কাছে। তার অবশ্য দুইটা কারণ। প্রথমত, শানিতা জানে এই অবস্থায় ঠিক সাহায্যটা সে নোভার কাছেই পাবে। আর দ্বিতীয়ত, রাফসানের সাথে নোভার তেমন একটা আলাপ নেই। আর যাই হোক, অন্তত নোভার খোঁজ পাবে না রাফসান। এতদিনের সংসার জীবনে এতটুকু অন্তত জানে শানিতা, যত কিছু হোক না কেন হাত গুটিয়ে বসে থাকবে না রাফসান। কিছুক্ষণ আগে বাস টার্মিনাল থেকে শানিতাকে বাসায় নিয়ে এসছে নোভা। শানিতাকে দেখে মা মেয়ের খুশি যেন ধরে না। সত্যি মানুষটিটা বড্ড আন্তরিক। আসতে কোনো অসুবিধা হয়নি তো তোর? তা একটু হয়েছে বই কি। অচেনা জায়গায় তারপর এত দূর, বড্ড ক্লান্ত লাগছে রে। সেটা তো বুঝতে পারছি, মা তো বারবার ঘরে বাইর করছে। তোর চিন্তা আমার ঘুম হারাম করে দিয়েছে। আন্টি মানুষটা খুব ভালো রে। আচ্ছা, আমি তোদের খুব অসুবিধায় ফেললাম তাই না? হ্যাঁ ফেলেছিস, এবার দূর করতি। রাগ দেখাচ্ছিস কেন? তা দেখাবো না? আমি আর মা ছাড়া তো আমাদের কেউ নেই। তুই আসবি শুনে মা কত খুশি জানিস? হ্যাঁ, তবে আমি একা হলে একটা কথা ছিল। এই অবস্থায় এসে তোদের বিড়ম্বনায় ফেললাম। আচ্ছা শোন, আমার একটা উপকার করবি প্লিজ? হ্যাঁ ম্যাডাম, জানি আপনি কি বলবেন। চাকরি খুঁজে দিতে বলবেন তাই তো? তুই কি করে জানলি এটা বলতো? সেই ছোটবেলা থেকেই দেখেছি তোকে। তোর আত্মসম্মান বোধ সম্পর্কে আমি জানি রে। এত ব্যবস্থাও করে রেখেছি। সত্যি? তা কি ব্যবস্থা শুনি। জানিস তো, আমি একটা প্রাইভেট কোম্পানিতে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে জব করি। প্রাইভেট হলো কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে। তবু আমি বসকে বলেছি। বস বলেছে প্রপার একটা ইন্টারভিউ নিবে, ঠিক মনে হলে আপাতত একটা পোস্ট দিবে, পরে অবশ্য পার্মানেন্ট করে নিবে। দেখে নিস, চাকরিটা হয়ে যাবে তোর। আমার বস খুব রাগী মানুষ, অফিসে সবাই খুব ভয় পেও নাকি। কিন্তু জানিস, ভেতর ভেতর মানুষটা খুব দয়ালু। বাবা, বসের নামে বেশ ঢোক পানি খাচ্ছিস যে। তো নাম কি তার? এমন সময় নোভার মা নাস্তা নিয়ে ঘরে ঢুকলেন আর বলতে লাগলেন, বাবারে বাবা, মেয়েটা আসতেও পারে না, এরই মধ্যে শুরু হয়ে গেছে বকবক। শানিতা মা, এখন হয়তো খেয়ে নিবি। হাত ধোয়া নেই তো আন্টি? বেসিন কোন দিকে? হাত ধোয়া লাগবে না, এদিকে আমি খাইয়ে দিচ্ছি। নোভার মায়ের হাতে খাবার খাচ্ছে শানিতা। শেষ কবে মায়ের হাতে খাবার খেয়েছে মনে পড়ে না শানিতার। মায়ের পরে রাফসান খাইয়ে দিত যত্ন করে, কিন্তু আজ সেই সুখটুকুও সইল না তার কপালে। আজকাল শানিতা মনে মনে ভাবতে থাকে, সে কি খুব পাপী? না হলে সৃষ্টিকর্তা এভাবে কেন বারবার ভালোবাসার মানুষগুলোকে কেড়ে নেন? পরের দিন সকালে নোভার সাথে বের হয়ে গেল অফিসের উদ্দেশ্যে শানিতা। যেভাবেই হোক এই চাকরিটা তাকে পেতেই হবে। এই যুগে একটা বাচ্চাকে একা মানুষ করা অনেক খরচ।
শানিতা চায় না তার বাচ্চার আদর যত্নে বিন্দুমাত্র অবহেলা হোক। তাছাড়া শানিতা ঠিক করেছে জবটা পার্মানেন্ট হলে সে নিজেই একটা বাসা ভাড়া নিবে। তাতে সম্পর্ক ভালো থাকবে নোভা আর ওর মায়ের সাথে। নোভাদের অফিসটা বেশ বড়, দেখলে বোঝা যায় অফিসের মালিক অনেক বড় লোক। তিনি নাকি বিদেশে থাকেন, দেশে খুব একটা আসেও না। সম্প্রতি নোভাদের যিনি বর্তমান বস তার হাতে দায়িত্ব দিয়ে গেছেন। লিফটে করে 3rd ফ্লোরে আসলো নোভা আর শানিতা। শানিতাকে বসতে দিয়ে চেম্বারের ভেতরে গেল নোভা আর বলল, মে আই কাম ইন স্যার? ইজ কাম। স্যার, আপনাকে যার কথা বলেছি তাকে নিয়ে এসেছি। আমি কি তাকে ভেতরে পাঠিয়ে দেবো নাকি অপেক্ষা করতে বলবো? এক কাজ করো, পাঠিয়ে দাও। আর তুমি অ্যাকাউন্টসের ফাইলগুলো একটু চেক করো, আমাকে বিকেলের মধ্যে রিপোর্ট দেবে। ওকে স্যার। শানিতাকে ভেতরে যেতে বলে নোভা নিজের কাজে চলে গেল। শানিতার মনে ভয় ভয় কাজ করছে। শুনেছে মানুষটা নাকি রাগী। যত দোয়া দরুদ পাঠ করে শানিতা পা বাড়ালো চেম্বারের দিকে। চেম্বারের দরজা খুলে শানিতা বলল, মে আই কাম ইন স্যার? ইয়েস কাম। এবার দুজনের চোখে চোখ পড়তে দুজনের হতবাক। এই মুহূর্তটা হয়তো দুজনের কেউ আশা করেনি। অপূর্ব শানিতা মুখোমুখি দুজনে দাঁড়িয়ে আছে। তার মানে অপূর্বই নোভার বস। শানিতা এটা অন্তত আশা করেনি। ভাগ্য তাকে এই জায়গায় এনে দাঁড় করাবে। অপূর্ব শুনেছে পৃথিবীটা গোল, কিন্তু তার আজকে মনে হচ্ছে পৃথিবীটা গোল তো অবশ্যই, তবে একটা বৃত্ত। 2.5 বছর আগে যে বিন্দু থেকে সে বাড়ি জমিয়েছিল আর সেই বিন্দুতেই মিলেছে। যাকে ভুলতে এত দূর চলে আসা আজ সেই মানুষটাই তার সামনে এসে দাঁড়িয়েছে, তাও এই অবস্থায়। দুজনের চোখের কোণে পানি চিকচিক করছে, কিন্তু কেউ কাউকে বুঝতে দিচ্ছে না। দুজন দুজনের দিকে তাকিয়ে আছে, যেন 1000 বছরের তৃষ্ণা মোটাতে 1 ফোঁটা পানির সন্ধান পেয়েছে। নীরবতার দেয়াল ভেঙে শানিতা বলে উঠল, অপূর্ব তুমি? আপনি আমার নাম ধরে ডাকছেন কেন? কল মি বস অ্যান্ড স্যার। সরি স্যার, বসুন। তাই এখানে এই অবস্থায় চাকরির খোঁজে? নোভার কাছে শুনলাম আপনার বড়লোক বর আবার বিয়ে করেছে, তাহলে সুখ হইল না? আসলে কি জানেন তো, লোভীদের সাথে এমনই হয়। দেখেন স্যার, আমি এখানে ইন্টারভিউ দিতে এসেছি, আর আপনি একজন বাইরের লোক হয়ে আমার পার্সোনাল লাইফ নিয়ে কথা বলবেন না। ওকে, আপনার সার্টিফিকেটগুলো দেখান। এই নিন। তা আপনি অবস্থায় পারবেন তো? দেখেন, এটা আমাদের প্রাইভেট কোম্পানি, এত ছুটি দিতে পারবো না। কিন্তু মাঝপথে আবার জবটা ছেড়ে দিবেন না তো? মাঝপথে ছেড়ে দেওয়া তো আপনার স্বভাবগত বৈশিষ্ট্য। আমি পারবো। ওকে, আপনি এবার আসতে পারেন। বাকিটা জানিয়ে দেওয়া হবে। ওকে, শুনুন। ইয়েস। নোভার কাছে উঠেছেন, সেটা আপনার জানার বিষয় নয়। চোখের নিচে কালো দাগ পড়ে গিয়েছে, নিজের যত্ন নেবেন। তাতে আপনার কি? আমার কিছু না, তবে এটা প্রাইভেট কোম্পানি, লুকটা ম্যাটার করে। ঠিক আছে। বসের চেম্বারের সামনে দাঁড়িয়ে আছে নোভা। ভেতরে কি হচ্ছে না জানা পর্যন্ত কাজে মন বসাতে পারছে না। শানিতা বের হয়ে আসতে নোভা এসে তাকে জড়িয়ে ধরে বলে উঠল, কিরে শানু, ভেতরে কি হলো? জয়েন করতে বলেছে তো? জানি না, ভালো লাগছে না। আমি রুমে যাব? কি হয়েছে রে? বস খারাপ ব্যাপার করেছে? আসলে মানুষটা একটু রাগী। সেসব কিছু না, আমার ভালো লাগছে না। শরবত খাবি? না। তাহলে চা? তুই আবার চায়ের পোকা? না, বলছি তো ভালো লাগছে না। আচ্ছা চল, তোকে অটোতে করে উঠিয়ে দিয়ে আসি। চল। শানিতা খুব ভালো করে বুঝতে পারছে চাকরিটা তার জন্য এতটা সহজ হবে না। অপূর্ব বরাবরই জিতে একটা ছেলে, এবার সব রাগ যে শানিতার উপর খাটাবে সে। জীবন এতটা কঠিন হয়ে যাবে শানিতা কখনো কল্পনা করেনি। যে মানুষটা শানিতার ভরসা ছিল, একসময় আজ তার সাথে স্নায়ুযুদ্ধ করতে হবে। সন্ধ্যা 6টা অফিস থেকে ফিরে এসেছে নোভা, হাতে এক ব্যাগ বাজার আর মিষ্টির প্যাকেট। এসে শানিতাকে জড়িয়ে ধরল আর বলতে শুরু করলো, শানু, তুই কি ম্যাজিক জানিস রে? আজকে আমার প্রমোশন হয়েছে, আর বস বলেছে আমার পোস্টে তোকে রিক্রুট করবে। আমার যে কি আনন্দ হচ্ছে না বলে বোঝাতে পারবো না। দেখ, বাজার থেকে পোলাও আর চাল আর মাংস নিয়ে এসেছি, সেলিব্রেট তো করতেই হবে। দাঁড়া, মাকে দিয়ে আসি। মা, ও মা। নোভা তার মাকে ডাকতে ডাকতে ভেতরে চলে গেল। শানিতা খুব ভালো করেই বুঝতে পারছে অপূর্ব এসব কেন করছে, কিন্তু নোভার খুশির কাছে তার জন্য এটা কিছুই না। অপূর্ব হয়তো তাকে সাময়িক কষ্ট দেবে, কিন্তু শানিতা এটাও জানে অপূর্ব যতই রেগে থাকুক, আজও সে অপূর্বের কলিজা। এদিকে অপূর্বের অতীতের কথাগুলো ভাবতে লাগলো। আচ্ছা শানিতা, তুমি আমাকে কতটা ভালোবাসো?
যতটা ভালোবাসলে দূরে যাওয়া যায় না ঠিক ততটা। আচ্ছা ধরো কোনো একটা কারণে আমাদের বিয়ে হলো না, আমি অন্য একটা মেয়েকে বিয়ে করে আনলাম, তখন তুমি কি করবে? খুন করে ফেলবো। তুমি জানো না তুমি শুধু আমার, আমাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসতে পারবে না তুমি। বাবা, এত অধিকার? মিস্টার, এত অধিকার। তোমার শরীরের প্রতিটা পশম আমার, শুধুই আমার। আচ্ছা তুমি একটা জিনিস খেয়াল করছো সানিতা? কি গো? এই ক্যাম্পাসে এতগুলো কাপল, এদের মধ্যে অধিকাংশ প্রেমী কিন্তু সফলতা পাবে না। ভার্সিটি লাইফের প্রেমগুলো ৮০ ভাগই শেষ পর্যন্ত সফল হয় না। আচ্ছা আমাদের এমন হবে না তো? কেমন? এই যে ক্যাম্পাস লাইফ শেষ, প্রেমের সম্পর্ক শেষ, হবে না? গ্যারান্টি কিসের? দ্য গ্রেট সানিতার। দেখা যাবে ম্যাডাম, বেঁচে থাকলে সব দেখাবো। সন্ধ্যায় ছাদে চা খাচ্ছে আর অতীতের স্মৃতিচারণ করছে অপূর্ব। সেই দিনগুলো কত সুন্দর ছিল। সানিতা যখন শুধুই অপূর্বের ছিল, কেন যে এইসব ঝামেলা হয়ে গেল এবং এলোমেলো হয়ে গেল। না হলে সানিতা আজ অপূর্বের জীবন সঙ্গিনী হয়ে থাকত। সানিতাকে এভাবে চোখের সামনে দেখে অপূর্বের মনে মিশ্র অনুভূতি কাজ করছে। একদিকে মনে হচ্ছে যা হয়েছে ভালোর জন্য হয়েছে, আর যাই সানিতাকে সে তো রোজ দেখতে পারবে। আবার মনে হচ্ছে এটা তো সে চায়নি, সে তো সানিতার সুখ চেয়েছিল। ভালোবাসার মানুষ যত অপরাধ করুক তার কষ্ট কখনো সহ্য হয় না। ভালোবাসা মানুষকে পাওয়া হোক বা নাই হোক, ভালোবাসা মানুষের সুখই তো সুখ, আর সেটাই পবিত্র ভালোবাসার চিহ্ন। অনেকক্ষণ হয়েছে নিশির ছাদে এসেছে, কিন্তু অপূর্ব টের পায়নি। অতীতের ভাবনায় মগ্ন হয়ে গেছে সে। হঠাৎ অপূর্বের ভাবনায় ছেদ ঘটিয়ে নিশি বলে উঠল, অপূর্ব ভাইয়া, কিছু বলবি নিশি? একা একা ছাদে বসে চা বিলাস করছো, একবার তো ডাকতে পারতে। এমনি ডাকা হয়ে ওঠেনি। কি অবস্থা তোমার? খুব টেনশন হচ্ছে, বিয়ের তো আর বেশি দিন বাকি নেই। তুমি কিভাবে কি ম্যানেজ করবা কিছু মাথায় আসছে না। দায়িত্ব যখন নিয়েছি উপায় বের করে নিব। এখন তুমি বলো তোমার ভালোবাসার মানুষের কি খবর? সে বিয়ের জন্য রেডি তো? তা রেডি, কিন্তু সে আমার মতোই ভয় পাচ্ছে। বাবা যা রাগি। আমি আছি তো, তাছাড়া মিয়া বিবি রাজি তো ক্যা করে ক্যা কাজী। তা ঠিক, কিন্তু আমি বাবার অমতে গিয়ে সজীবকে পেতে চাই না। চিন্তা করো না, খালুজান নিজে দাঁড়িয়ে থেকে বিয়ে দিবেন। সেটা কি করে সম্ভব? অত জেনে তোমার কোনো কাজ নেই। বিয়ে শপিং করতে হবে তো? হ্যাঁ তা তো হবেই। কালকে রেডি হয়ে থাকবে, আমি অফিস গিয়ে কল দিলে আমার সাথে অফিসের নিচে গিয়ে দাঁড়াবে। তারপর আমরা শপিংয়ে যাব। ও হ্যাঁ, আমাদের সাথে কিন্তু আরেকজন যাবে। সেটা কে? ক্রমশ প্রকাশ্য। আপাতত তুমি বসো, আমি গেলাম, কয়েকটা কাজ সারতে হবে। রাত 1টা বেজে গেছে। রাফসান এখনো বাড়ি ফেরেনি। সীমার প্রচণ্ড চিন্তা হচ্ছে কোথায় যেতে পারে রাফসান। ভাবতে ভাবতে দরজায় বেল বেজে উঠল। সীমা গিয়ে দরজা খুলে দিল। মদ খেয়ে টলতে টলতে বাড়ি ফিরছে রাফসান। আজ 2 দিন হয়ে গেল সে তার মহারানীর সন্ধান পায়নি। মাথাটা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে তার। দরজা খুলে দিতেই সীমার উপর ধমক দিতে শুরু করল রাফসান। কি হলো? সামান্য দরজা খুলে দিতে এত সময় লাগে? বাড়িতে বসে কি ঘাস কাটতিস? এত রাতে মানুষ ঘাস কাটে না কি করে তুমি জানো না? তুমি রাত 1টা বাজে রাফসান, আর তুমি এখন আসছো? বাড়ির যে বউটা একা সেই খেয়াল আছে তোমার? এ বউ? তুই বউ? তোকে আমি বউ হিসেবে মানি না। তা মানবে কেন? তুমি তো তোমার পুরনো বউকে বউ মানবে। আর চেয়ে দেখো সে গিয়ে তার পুরনো প্রেমিকের কাছে উঠেছে। তোমার বউ এত ভালো মানুষ না যে এমনি এমনি চলে যাবে। নিজের যাওয়ার প্রয়োজন ছিল তাই সব ঢং করেছে। পুরনো প্রেমিক? সানিতার রিলেশন ছিল? ছিল না মানে? সে কি বেহায়াপানা, দেখতে লজ্জা লাগে। আমার তো মনে হয় সানিতা তার কাছে গিয়েছে, আর নিজের দোষ ঢাকতে আমাদেরকে সবার সামনে এভাবে ছোট করে গেছে। সীমার কথা শুনে আমি একটা কথাই বলবো, চুরি চুরি আবার সিনা চুরি। এই কথা শুনে আর কিছু ভাবতে পারছে না রাফসান। তার মাথা কাজ করছে না। সানিতাকে যে রাফসান বড্ড বেশি ভালোবাসে, সে সানিতা কখনো অন্য কারোর হতে পারে না। রাফসান যত অন্যায় করুক না কেন, সে তো সানিতার যত্নের অবহেলা করেনি। সানিতা তাকে ধোঁকা দিয়ে অন্য কারোর হাত ধরবে, এটা রাফসান কিছুতেই মেনে নিতে পারবে না। সানিতা যে তার সন্তানের মা। প্রচণ্ড রাগে দুঃখে ঘৃণায় আজ অনেকদিন পর সীমাকে নিজের শরীরে আহ্বান করল রাফসান। বিয়ের পরেই প্রথম সীমাকে কাছে টানল রাফসান। বলতে গেলে এটাই তাদের প্রথম বৈধ মিলন। রাফসানের স্পর্শে ভালোবাসার কোনো চিহ্ন পাচ্ছে না সীমা। সীমার শরীরটাকে পশুর মতো আছড়ে কামড়ে দিচ্ছে রাফসান। প্রচণ্ড ব্যথায় বারবার কুঁকড়ে উঠছে সীমা। রাফসানের অবশ্য সেদিকে কোনো খেয়াল নেই।
নিজের প্রয়োজন শেষে সীমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় রাফসান। পাড়ি দিল ঘুমের অতলে। সীমার সারা শরীর ব্যথা করছে, খুব কান্না পাচ্ছে তার। নিজের শরীরের কাপড় ঠিক করে বিছানার থেকে উঠে এক গ্লাস পানি খেয়ে আবার শুয়ে পড়ল সীমা। আচ্ছা, শানিতাকে শাস্তি দিতে কোথাও নিজেকে শাস্তি দিয়ে ফেলছে না তো সে? এই জীবনটা চেয়েছিল সে? এই জীবনের জন্য কি শানিতার সাথে এত অন্যায় করেছে সে? আর কিছুই ভাবতে পারছে না সীমা। এদিকে মাঝরাতে বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে শানিতা। কিছুতেই ঘুম আসছে না তার। আচ্ছা, রাফসান কি এখন কি করছে? সে কি খুঁজছে তাকে, নাকি সীমাকে নিয়ে সুখের পৃথিবী সাজাচ্ছে? আচ্ছা, অপূর্ব কি এখন কি করছে? অপূর্ব কি বিয়ে করেছে? সে কি ভুলতে পেরেছে শানিতাকে? আজ নিজেকে বড্ড একা লাগছে শানিতার। রাফসানের জন্য সীমা আছে, অপূর্বের জন্য হয়তো ওর বউ আছে, কিন্তু শানিতা, তার জন্য তো কেউ নেই। তাতে কি হয়েছে? নিজের সন্তানকে আঁকড়ে ধরে বাঁচবে শানিতা। সবাই তাকে ছেড়ে গেলেও তার নারী ছেঁড়া ধন তাকে নিশ্চয়ই ছেড়ে যাবে না। শুয়ে শুয়ে এসব কথাই ভাবতেছে শানিতা। ঠিক তখনই নোভা বলে উঠল, কি রে শানু, ঘুমাসনি? শানিতার হুঁশ ফিরল নোভার ডাকে। না রে, ঘুম আসছে না। রাফসান ভাইয়ের কথা ভাবছিস? দেখ, ভাবাটাই স্বাভাবিক, কিন্তু একবার যেটা ফেলে এসেছিস সেটা ভুলে যাওয়াই ভালো। তাছাড়া যে একবার ঠকায় সে বারবার ঠকায়। আর সবচেয়ে বড় কথা, রাফসান ভাই এখন সীমার স্বামী। সবই বুঝি আমি, কিন্তু মনটা বড় বেহায়া রে। কিন্তু তোর ওই ডাইনি বোনটাকে একদম সহ্য হয় না আমার। ছোটবেলা থেকে দেখছি তোর ক্ষতি করার জন্য একেবারে তৈরি হয়ে থাকে সবসময়। ওর জন্য তো সবকিছু হারালি তুই। শয়তানি একটা। দেখিস ওর ভালো হবে না, জ্বলে পুড়ে মরবে। অভিশাপ দিস না তো নোভা। শত হোক আমার ছোট বোন। হয়তো এই ঘটনার পর আমিও তাকে ঘৃণা করি, তবুও আমি ওর খারাপ চাই না রে। তুমি তো সিরিয়ালের নায়িকা, খারাপ কেমনে চাইবা? যত সব। আচ্ছা শোন, কালকে তো তোর জয়েনিং, ভয় লাগছে না? লাগছে তো? কোনো ভয় নেই, আমি আছি তো নাকি? আমি এতদিন বসের বিয়ে ছিলাম তো, সুতরাং ওনার টুকটাক সব আমি জানি। আমি হেল্প করবো তোকে, দেখিস তোর কোনো কষ্টই হবে না। ওকে ম্যাডাম। আচ্ছা, তোদের বস কি বিবাহিত? না, তবে বিয়ে ঠিক হয়েছে ওনার খালাতো বোনের সাথে। জানিস, মেয়েটা খুবই সুন্দরী, তেমনি তার মিষ্টি ব্যবহার। একবার এসেছিল বসের মায়ের সাথে, কি যে অমায়িক ব্যবহার। ভালো তো। কথাটা বলতে গিয়ে গলাটা ধরে এলো শানিতার। বুকের বাম পাশে তীব্র ব্যথা অনুভব হচ্ছে তার। পরের দিন সকালবেলা অফিসে গিয়ে আধা ঘন্টা যাবৎ অপূর্বের চেম্বারে বসে আছে শানিতা। অপূর্ব না তো কোনো কথা বলছে, না তো কোনো কাজ করছে। এক দৃষ্টিতে হাঁ করে তাকিয়ে আছে শানিতার দিকে। অপূর্বের এমন আচরণে শানিতার ভীষণ কষ্ট হচ্ছে এবং অস্বস্তি লাগছে। এভাবে কেউ হাঁ করে তাকিয়ে থাকলে যে কারোর অস্বস্তি বোধ হতে পারে। অপূর্বের এমন কাণ্ড দেখে শানিতা বলে উঠল, স্যার। কিছু বলবেন? বলবো বলেই তো রেখেছি। তো বলেন। আমি কখন কি বলবো না বলবো সেটা কি তোমার থেকে শিখতে হবে? আমি তোমার বস না, তুমি আমার বস। সরি স্যার। আচ্ছা মিস শানিতা, মিসেস শানিতা, বলেন তো ধোঁকা দেওয়ার শাস্তি কি হওয়া উচিত? জানি না। আচ্ছা বলেন তো, ছেড়ে যাব না বলে ছেড়ে চলে গেলে তাকে কি বলা উচিত? এসব অদ্ভুত প্রশ্ন না করে কোনো কাজ থাকলে বলুন, নয়তো আমি চলে যাচ্ছি। কাজ আছে বলেই তো ডেকেছি। তো বলুন কি কাজ? এই নিন স্টোর রুমের চাবি, আর আমি 10টা ফাইলের লিস্ট দিচ্ছি, সে 10টা ফাইল খুঁজে বের করে নিয়ে আসবেন। তারপর সেগুলো রিপোর্ট তৈরি করে ফাইন্যান্স ডিপার্টমেন্টের কাছে জমা দিবেন, তাও 1 ঘন্টার মধ্যে। লেট হলে কিন্তু শাস্তি পাওনা আছে। আর 1 ঘন্টা পর যখন আমার রুমে আসবেন রিপোর্ট জমা দিতে, তখন অবশ্যই 1 কাপ ব্ল্যাক কফি আনবেন, উইদাউট সুগার। গট ইট? ইয়েস স্যার। আর শুনুন, সাবধানে যাবেন। আমাদের স্টোর রুমে বড় বড় মাকড়ুস আছে। ওরে বাবা, আমি যাব না? যেতেই হবে, ইটস ইউর ডিউটি। আপনি তো জানেন আমি মাকড়সাকে ভয় পাই। প্লিজ, আমি যাব না, আপনি আসাদ ভাইকে পাঠান, আমি রিপোর্ট রেডি করে দিব। ঠিক আছে, আসাদকে পাঠাবো, তবে একটা শর্ত আছে। কি শর্ত? আমার মাথা টিপে দিতে হবে অনেকক্ষণ ধরে। ঠিক আছে, চাবিটার লিস্টটা দিন, আমি স্টোর রুমে যাচ্ছি। মাকড়সা আছে কিন্তু ওরা আপনার থেকে সেফ। ওকে, বেস্ট অফ লাক। রাগে গজগজ করতে করতে অপূর্ব চেম্বার থেকে বের হয়ে আসলো শানিতা। ঠিক সে সময় নোভা এগিয়ে আসলো আর বলল, কি মুড অফ কেন? সকাল সকাল স্যার বকেছে নাকি? এছাড়া আর কি হতে পারে? তোদের স্যার পাজি লোক একটা। এভাবে বলিস না তো। কিভাবে বলবো? ইংরেজিতে বলবো। শানিতার কথা শুনে হা করে হেসে উঠল নোভা আর বলল, পাগলিমি একটা,
তুই পারিসও বটে। আচ্ছা নোভা, শোন না, তোদের স্টোর রুমে কি কোনো মাকড়সা আছে? আরে না, এখানে স্টোর রুমে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন। আসাদ ভাই প্রতি সপ্তাহে লোক এনে পরিষ্কার করায়। নোভার কথা শুনে শানিতা বুঝতে পারল অপূর্ব তাকে ভয় দেখানোর জন্য এসব বানিয়ে বলেছে। অপূর্বের উপর প্রচন্ড মেজাজ খারাপ হচ্ছে শানিতার। বিড়বিড় করে শানিতা বলল, তারাও মিস্টার অপূর্ব, এর প্রতিশোধ আমি নিব। কিরে, কিছু বললি শানু? না, তুই তোর কাজ কর, আমি গেলাম। যেখানে 1 ঘন্টার মধ্যে ফাইল খুঁজে বের করে রিপোর্ট জমা দেওয়ার কথা, সেখানে 10টা ফাইল খুঁজতে পাক্কা 1.5 ঘন্টা লেগে গেল শানিতার। ক্লান্ত হয়ে সেবার অপূর্বের চেম্বারের দিকে গেল। ফাইলের উপর মুখ গুজে বসে আছে অপূর্ব। শানিতা গিয়ে বলল, মে আই কাম ইন স্যার? নো, আসার কোনো দরকার নেই। ইউজলেস একটা। একে তো কাটায় কাটায় 30 মিনিট লেট, তার উপর আবার আমার কফি আনলে না। এভাবে অমনোযোগী হয়ে কাজ করার দরকার নেই। বাই দ্য ওয়ে, রিপোর্ট রেডি? না স্যার, খুঁজে পেতে 1.5 ঘন্টা লেগেছে। তা তো লাগবেই, লেডি কুম্ভকর্ণ। ঘুমানো ছাড়া কিছু পারো তুমি? আমি এক্ষুনি কফি বানিয়ে নিয়ে আসছি স্যার। মনে আছে তো? ব্ল্যাক কফি উইদাউট সুগার। ইয়েস স্যার। দাঁড়াও বেটা অপূর্ব, শানিতাকে এইভাবে জ্বালানোর শাস্তি কিভাবে দিই দেখো। শানিতাকে তো চেনো না চান্দু? কথাগুলো মনে মনে বলল শানিতা। তারপর গিয়ে ব্ল্যাক কফি বানিয়ে আনলো। সেই সাথে কফির মধ্যে 8 থেকে 10 চামচ লবণ মিশিয়ে দিল। প্রচন্ড হাসি পাচ্ছে শানিতার। এইবার ব্যাটা অপূর্ব বুঝতে পারবে শানিতার সঙ্গে পাঙ্গা নেওয়ার ফল। কফি মুখে দিতেই থুতু করে ফেলে দিল অপূর্ব। তারপর বলতে শুরু করলো, এটা কি বানিয়েছ শানিতা? কেন স্যার কফি? আমি লবণ দিয়ে কফি বানাতে বলেছিলাম নাকি? ড্যামেট, আপনি তো চিনি দিতে বারণ করেছিলেন, কিন্তু লবণ দিতে তো বারণ করেননি স্যার। স্টুপিড, মজা নিচ্ছ? আজকে সারাদিন কাজ করবে তুমি, এটা তোমার পানিশমেন্ট। নাও গেট লস্ট। অপূর্বের চেম্বার থেকে কাঁদতে কাঁদতে বের হয়ে গেল শানিতা। অপূর্ব তাকে কিভাবে বকা দিতে পারবে ভাবতেও পারেনি সে তো নিজেই এসব শুরু করেনি, শুরু করেছে অপূর্ব। তাহলে এখন কেন রাগ দেখানোর মানে কি? নিজের ডেস্কে বসে এক মনে রিপোর্ট তৈরি করছে শানিতা। ধ্যান ভাঙল নোভার ডাকে। শানিতা লাঞ্চ ব্রেক দিয়েছে। ক্যান্টিনে চল খেয়ে আসি। তুই যে আমি পরে যাব। এক্ষুনি যাবে? এই সময় খাবারে অনিয়ম করলে বেবির ক্ষতি হবে। আচ্ছা চল। শানিতা সবেমাত্র খাবার নিয়ে বসেছে, ঠিক সেই সময় পিয়ন এসে বলল, বস নাকি শানিতাকে ডেকেছে, এক্ষুনি যেতে হবে, জরুরি তলব। শানিতা যাওয়ার জন্য উঠে দাঁড়াল আর বলল, নারী নোভা, তোর এই পাজি বস আমাকে শান্তি দেবে না। এরপর রাগে গজগজ করতে করতে অপূর্বের চেম্বারের দিকে পা বাড়ালো শানিতা। ডেকেছেন স্যার? হ্যাঁ, কোথায় ছিলে? ক্যান্টিনে খাচ্ছিলাম। শুধু নিজে খেলে হবে? আমার খাবার কে গুছিয়ে দিবে? নোভা যে বলল আপনার খাবার আসাদ ভাই গুছিয়ে দেয়। দিত, আজ থেকে তুমি দিবে। কেবিনে দেখো লাঞ্চ বক্স আছে, কথা না বাড়িয়ে তাড়াতাড়ি গুছিয়ে দাও। খিদে পেয়েছে? আচ্ছা দিচ্ছি, এই নিন গুছিয়ে দিচ্ছি। আপনি খেয়ে নিন, আমি চাই। তুমি গেলে আমাকে কি খাইয়ে দিবে? দেখেন মিস্টার অপূর্ব, হতে পারে আপনি আমার বস, কিন্তু আমি আপনার বউ না যে খাইয়ে দিব। সৃষ্টিকর্তা 2টা হাত দিয়েছে, দয়া করে সেগুলো ব্যবহার করুন। তার মানে তুমি খাইয়ে দিবে না? না। আচ্ছা ঠিক আছে, আমি নোভাকে বলতেছি। তোমার বান্ধবী কিন্তু আমাকে খাইয়ে দিতে পারলে ধন্য হয়ে যাবে। দরকার নেই, আমি দিচ্ছি। এখনো দেখছি আগের মতো হিংসুটে আছো, তাতে আপনার কি? খাইয়ে দিচ্ছে, চুপচাপ খান। শানিতা নিজ হাতে খাইয়ে দিচ্ছে অপূর্বকে। অনেকদিন পর শানিতার হাতে খাবার খাচ্ছে অপূর্ব। পুরনো দিনগুলো খুব মনে পড়ছে তার। আগে শানিতার হাতে খাবার খাওয়ার জন্য নানা বাহানা করত অপূর্ব। দেখি মুখটা শুকিয়ে একদম হনুমানের মতো হয়ে গেছে আমার পিএ ম্যাডামের। এসো, আমি তোমাকে খাইয়ে দিই। কোনো দরকার নেই, আমি একাই খেয়ে নেব। তুমি না খেলে আমি নোভাকে ডেকে এনে খাবার খাইয়ে দেব। খাচ্ছি তো। কথাটা বলে দুজনে একসাথে হেসে উঠল। দেখতে দেখতে বিকাল 5টা বেজে গেছে। অফিস টাইম শেষ। তখনও ডেস্কে বসে এক মনে কাজ করে যাচ্ছে শানিতা। হঠাৎ নোভা এসে দাঁড়ালো শানিতার সামনে। কিরে শানিতা, বাড়ি যাবি না? তোর পাজি বস যেতে দিচ্ছে কই? 10টা ফাইল হাতে ধরিয়ে দিয়েছে, এগুলো শেষ না করে যেতে দেবে না বলছে। দেখি ফাইলগুলো। এই দেখ। ও মা, বস মনে হয় ভুল করে এই ফাইলগুলো তোকে দিয়েছে। এগুলোর রিপোর্ট অনেক আগেই তৈরি করা আছে, আমি নিজে হাতে করেছি। দাঁড়া, আমার কাছে আছে একটা কপিও। নোভার কথাগুলো শুনে শানিতার বুঝতে বাকি রইল না এসব অপূর্বের কারসাজি। হনহন করে অপূর্বের রুমে এগিয়ে গেল সে। শানিতাকে ঢুকতে দেখে ওকে পাত্তা না দিয়ে নিশির নাম্বারে কল করলো অপূর্ব। ওপাশ থেকে কলটা রিসিভ করতে শানিতার কি শুনে শুনে অপূর্ব বলতে লাগলো, হ্যালো নিশি, আমার বাবুটা কি করে এখন? অপূর্বের কথা শুনে নিশির বিস্ময় যেন সপ্তম আশ্চর্যে পৌঁছে গেল।
অপূর্ব ভাই এইভাবে কথা বলছে কেন তো আবার তার সাথে? অপূর্বের এমন ব্যবহার দেখে নিশি বলল, অপূর্ব ভাই, আমি নিশি, এভাবে কথা বলছে কেন? জানি তো বাবু, আমার বাবুটাকে যে বলেছি রেডি হয়ে থাকতে, সেটা কি মনে আছে তার? তুমি রেডি হও বাবু, আমি গাড়ি পাঠাচ্ছি। বিয়ে শপিং করতে হবে তো, তাই না? ওকে ভাই, আমি আসছি। এদিকে শানিতা মনে মনে অপূর্বকে ইচ্ছে মতো বকা দিচ্ছে। শয়তান, গাধা, পাজি, বেয়াদব, প্রেম করবি কর, আমাকে শুনিয়ে কি মজা পাচ্ছিস তুই? হুট করে অপূর্ব শানিতাকে বলে উঠল, এই যে ম্যাডাম, আমাকে গালি দেওয়া শেষ হলে একটু শুনবেন, কথা ছিল। আপনি কি করে বুঝলেন গালি দিচ্ছি? তোমার মন পড়তে পারি আমি? মিথ্যা কথা, মন পড়তে পারলে ভুল বুঝতেন না। আমি এখন তর্কে যেতে চাচ্ছি না। বিয়ের শপিং করতে যাবো আমি আর নিশি, সাথে তুমিও যাবে। আমি কেন যাব? আমি যেতে পারবো না। ঠিক আছে, তাহলে তোমার চাকরি খেয়ে নেব আমি। আমি আর এই চাকরি করব না। একটা কথা শুনে রাখো, তুমি না গেলে তোমার চাকরি থাকবে না, তোমার চাকরি না থাকলে নোভার চাকরিও থাকবে না। নাও চয়েস ইজ ইয়োর্স। ওকে, আমি যাব। ওকে, বাইরে চলো। চেম্বারের বাইরে নোভা দাঁড়িয়ে আছে শানিতাকে নিয়ে বাড়ি যাবে বলে। অপূর্বার শানিতা বাইরে আসতে নোভা বলে উঠল, স্যার, অফিস তো ছুটি, শানিতাকে নিয়ে যাই। না, তুমি চলে যাও, ওর কাজ আছে। কিন্তু স্যার, ওকে অবস্থায় একা রেখে যাবো কিভাবে? চিন্তা করো না, তোমার বান্ধবীকে খেয়ে ফেলবো না আমি। আসলে স্যার, ওতে এখন কারোর রাস্তাঘাট এখানে চিনে না, তাই আর কি। আমি আছি তো, পৌঁছে দেবো বাসায়, তুমি এখন যাও। ওকে স্যার। শানিতা, গেলাম রে, টেক কেয়ার। অজ্ঞাত অপূর্ব আর নিশির সাথে শপিং মলে যেতে হলো শানিতাকে। শানিতাকে দেখে প্রথমে নিশির চিনতে একটু অসুবিধা হলেও ঠিক চিনেছে নিশি। আসলে অপূর্বর মোবাইলে শানিতার অনেক ছবিগুলো দেখলেও এই প্রথম সামনাসামনি দেখছে নিশি। এবার নিশির কাছে অপূর্বর অমন ব্যবহারের কারণে স্পষ্ট হলো। শানিতার সাথে খাতির জমাতে খুব চেষ্টা করছে নিশি, বারবার আপু বলে ডাক দিচ্ছে, কিন্তু শানিতা কেন জানি না মেয়েটাকে সহ্য করতে পারছে না। দীর্ঘ 2 ঘন্টা ক্লান্তিকর শপিং শেষে শানিতাকে ঠিকানা আর ভাড়াসহ একটা অটোতে তুলে দিয়ে নিশিকে নিয়ে গাড়ি স্টার্ট করে চলে গেল অপূর্ব। শানিতার অবশ্য এটা একদম ভালো লাগেনি। শানিতা ভাবছে নিশি কি এমন জাদু করলো যে এই অবস্থায় ওকে একা গাড়িতে তুলে দিয়ে নিশিকে নিয়ে চলে গেল অপূর্ব। আবার ভাবছে অপূর্ব তো নিশির হবু স্বামী, ওর কথাই তো ভাববে অপূর্ব, প্রাক্তনকে কেউ বা মনে রাখতে চায়। অন্যদিকে গাড়িতে বসেই নাচরবান্দা নিশি সবকিছু জানতে চাইল অপূর্বর কাছে। অপূর্ব অজ্ঞতা নিশিকে সব ঘটনা খুলে বলল। হাজার হলেও মেয়েটা বন্ধুর মতো। তবেই শানিতার কথা ভাবতেই হাসির রেখা ফুটে উঠল অপূর্বর মুখে। মেয়েটা নিশ্চয় এতক্ষণ মনে মনে অপূর্বকে গালি দিচ্ছে। শানিতাকে ফেলে নিশিকে এভাবে নিয়ে চলে আসাটা অবশ্যই আঘাত দেবে শানিতাকে। অবশ্য আঘাত দেয়ারই উচিত। শানিতারও বুঝতে হবে তার বিয়েতে এতটাই আঘাত পেয়েছিল অপূর্ব। এদিকে অটো থেকে নামতে গিয়ে শানিতা লক্ষ্য করলো তার পাশে একটা শপিং ব্যাগ। শানিতা ভাবলো ওরা বোধহয় ভুল করে ব্যাগটা ফেলে গেছে। অটো থেকে নামার সময় ব্যাগটা হাতে করে নামলো শানিতা, পরে ফেরত দেবে বলে। ঘরে গিয়ে কৌতূহলবশত ব্যাগটা খুলে দেখলো ব্যাগের ভেতর একটা লাল পাড় সাদা জামদানি, কিন্তু কিছু অর্নামেন্টস আর একটা চিরকুট। শানিতা চিরকুটটা খুলে পড়তে লাগলো। কি ম্যাডাম শানিতা, ভাবছেন তো ব্যাগটা আমরা ভুল করে ফেলে গেছি? আজ্ঞে না, ওগুলো আপনার। মনে আছে আমার কাছে বায়না করেছিলেন আমাদের হলুদের লাল পাড়ের সাদা জামদানি পরবেন? আমাদের তো গায়ে হলুদ হলো না, আমার হলুদে না হয় পরবেন। চিঠিটা পড়ে শানিতা হাসবে নাকি কাঁদবে বুঝছে না। দেখতে দেখতে কয়েকটা দিন কেটে গেল। এদিকে অপূর্ব আর নিশির বিয়ে ঘনিয়ে আসলো। আজ অপূর্ব আর নিশির হলুদ ছোঁয়া। আত্মীয় স্বজনরা হইচই করছে সারা বাড়ি। শুধু আত্মীয় স্বজন না, একমাত্র ছেলের বিয়েতে ছেলের অফিস বন্ধু সবাইকে দাওয়াত দিয়েছে অপূর্বের বাবা। খাওয়া দাওয়া সপ্তাহ বাড়িতে হবে 2 দিন ভরে। কথায় আছে 7 মাসের গর্ভাবস্থায় মেয়েদের উপর স্বর্গীয় সৌন্দর্য নেমে আসে। সেটা অবশ্য শানিতাকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে। ইচ্ছা না থাকলেও নোভার জোরাজোরিতে বিয়ে বাড়িতে আসতে হলো শানিতাকে। অপূর্বের দেওয়া লাল পাড় সাদা শাড়ি পরেছে শানিতা। খোপায় দিয়েছে একগুচ্ছ লাল গোলাপ আর অপূর্বের দেয়া হালকা গয়না, সেই সাথে চোখে কাজল কাজল আর ঠোঁটের হালকা লিপস্টিক। এটুকুতেই বিয়ে বাড়ির সবার নজর তার দিকে, আর একজনের নজর তার দিক থেকে সরছে না, আর সে হলো অপূর্ব। অপূর্ব মনে মনে ভাবছে একটা মেয়ে এত সুন্দর হয় কিভাবে, এই রূপের আগুনে তাকে বারবার পুড়ে মরতে হয়। অন্যদিকে অপূর্ব আর নিশিকে একসাথে স্টেজে দেখে চোখ ছলছল করছে শানিতার। আর অপূর্ব তেমনই, কেমন নির্লজ্জের মতো হেসে হেসে মেয়েটার সাথে গল্প করছে। শানিতা অবশ্য জানতো অপূর্বের বিয়ের তার কষ্ট হবে, কিন্তু এতটা কষ্ট হবে সে ভাবতে পারিনি। বুকের মধ্যে চিনচিনে ব্যথা অনুভব হচ্ছে তার।
অপূর্ব অবশ্য ভালো করে বুঝতে পারছে শানিতার কষ্ট হচ্ছে, তাই মনে মনে হাসি পাচ্ছে তার। এই মেয়েটা এত হিংসুটে, সেই সাথে বড্ড কঠিন, ভাঙবে তবু মচকাবে না। মনে মনে হাসছে অপূর্ব। প্রেগনেন্সি কিট হাতে নিয়ে বসে আছে সীমা। সীমা যা ভেবেছিল সেটাই সত্যি হয়েছে, মা হতে চলেছে সে। শানিতাকে হয়তো রাফসানের মন থেকে সরাতে পারিনি সে, কিন্তু রাফসানের জীবনে নিজের খুঁটি শক্ত করার রাস্তা পেয়ে গেছে সে। অন্যদিকে সকাল সকাল ঘুম থেকে উঠে তাড়াহুড়া করে সাজছে নোভা। শানিতাকে বারবার বলছে রেডি হয়ে নিতে, কারণ আজ অপূর্বর বিয়ে, সেখানে যেতে হবে। কিন্তু শানিতার একটাই কথা, সে যাবে না অপূর্বের বিয়েতে। নোভা হাজারবার কারণ জানতে চাইলেও সে একবারও বলেনি। পেট হয়তো একটু বড় হয়েছে, সেই সাথে শরীরটাও দুর্বল, তাই বলে এতটা খারাপ অবস্থা নয় যে শানিতা বিয়ে করে যেতে পারবে না। এক পর্যায়ে নোভা জেদ ধরে বসল, শানিতা না গেলে সে নোভা নিজেও যাবে না। শানিতা, তুই না গেলে আমিও যাব না। জেদ করিস না নোভা, আমি যেতে পারবো না। আচ্ছা শানিতা, একটা সত্যি কথা বলবি, তুই কি বসকে আগে থেকে চিনতিস? তোর এমন মনে হচ্ছে কেন? বস আর তোর দুজনের হাবভাব অদ্ভুত লাগে, মনে হয় তোরা দুজন দুজনকে অনেকদিন ধরে চিনতিস। তাছাড়া আমার কেন জানি মনে হচ্ছে বসের বিয়ে নিয়ে তুই কেন জানি অখুশি। শানিতা নিজেকে সামলে রাখতে পারল না, হু করে কেঁদে উঠল। তারপর নোভাকে শুরু থেকে শেষ পর্যন্ত সব বলল। সব শুনে নোভা একেবারে অবাক, তবে তার মধ্যে একটা কথা শুনে বেশ চমকে উঠল। সে শুধু একটা কথাই ভাবছে, সৎবোন হলেও সীমা তো নিজেই একটা মেয়ে, তাহলে মেয়ে হয়ে আরেকটা মেয়ের এত বড় সর্বনাশ করতে পারল, ঠিক কথাটা জঘন্য হলে। অন্যদিকে বিয়ে বাড়িতে হুলস্থুল, বিয়ে বাড়ি থেকে বড় ধাও, কোনোভাবে খুঁজে পাওয়া যাচ্ছে না অপূর্বকে। এমনকি অপূর্বের ফোনটাও বন্ধ। বাড়ির সবাই চিন্তিত থাকলেও একজন খুব শান্ত হয়ে আছে, তিনি হলেন নোভার বাবা। ভদ্রলোককে দেখে বোঝা যাচ্ছে না তার মেয়ের বিয়েটা ভেঙে গেছে, বরং সবার হুলস্থুলে তিনি খুব বিরক্ত বোধ করছেন। তাই সবাইকে ডেকে বললেন, তোমরা চিন্তা করো না, যথাসময়ে বর আসবে এবং আমার মেয়ের বিয়ে সম্পূর্ণ হবে। নিশির ফোনে ছোট্ট একটা টেক্সট দিয়ে ফোন বন্ধ করে লং ড্রাইভে গেছে অপূর্ব। টেক্সট পরে মুচকে মুচকে হাসছে নিশি। টেক্সটে লেখা ছিল, বিয়েটা মিটে গেলে নিজের নাম্বারে একটা টেক্সট দিও, এটা আমার নতুন নাম্বার। আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম। সন্ধ্যা 6টা। নিশির সাথে সজীবের বিয়েটা মিটে গেছে। নিজে হাতে দাঁড়িয়ে থেকে বিয়েটা দিয়েছে নিশির বাবা। এর মধ্যে অপূর্বের বাড়ি ফিরে এসেছে। বাড়িতে লোকজন আছে বলেই বাড়ির কেউ এখনো কিছু বলছে না তাকে, কিন্তু অপূর্ব খুব ভালো করে জানে বাড়িটা ফাঁকা হলেও অনেক কথার সম্মুখীন হতে হবে তাকে। ছাদের কার্নিশ ঘেঁষে দাঁড়িয়ে আছে অপূর্ব। বিদায়ের আগে তার পাশে এসে দাঁড়ালো নিশি আর বলল, অপূর্ব ভাইয়া, কি বিয়ের কোণে, খুশি তো? খুশি, কিন্তু মাথার মধ্যে অনেকগুলো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, উত্তর চাই, বলে ফেলো। কেমন করলে তুমি? যে বাবা সজীবকে সহ্য করতে পারত না, সে নিজে দাঁড়িয়ে থেকে আমাদের বিয়ে দিল, ম্যাজিক। বলো না অপূর্ব ভাইয়া। তেমন কিছু করিনি, শুধু যাওয়ার আগে খালুজানকে একটা চিঠি লিখে রেখেছিলাম, এরপর যা করার চিঠি করেছে। কেমন লেখা ছিল তাতে? দাঁড়াও তোমাকে দেখাই। চিঠিটা লেখা শেষে তোমাকে দেখানোর জন্য ফোনের ছবি তুলে রাখলাম, কারণ আমি জানতাম তুমি দেখতে চাইবে। এরপর নিশি ফোনটা হাতে নিয়ে পড়তে শুরু করলো। প্রিয় খালুজান, আমি ভালো করে জানি আমি পালিয়ে যাওয়ার কারণে আপনি দুঃখ পাবেন, কিন্তু এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। আপনার মেয়েকে আমার পক্ষে বিয়ে করা সম্ভব নয়। আমি কোনো দুনিয়ার কোনো ছেলে ওকে বিয়ে করতে রাজি হবে না, কারণ নিশি 2 মাসের অন্তঃসত্ত্বা। সজীবের সন্তানের মা হতে চলেছে সে। আমি অনেক কষ্টে সজীবকে রাজি করেছি। সজীব যথাসময়ে আসবে বিয়ে করতে। বিয়ে দিবেন কিনা সেটা আপনার ইচ্ছা। আবার কয়েকদিন পর ওর শরীরে নানা চিহ্ন ফুটে উঠবে, তাতে আপনার সম্মান কমবে কি বই পারবে না? চিঠিটা পড়ে নিশি হাসতে হাসতে বলল, এত কুবুদ্ধি তোমার মাথায় অপূর্ব ভাইয়া, আগে জানতাম না। আর একটা কথা বলবো অপূর্ব ভাইয়া, শানিতা আপু যখন সব হারিয়েছে তখন তোমার সামনে এসে পড়েছে, ওকে কাছে টেনে নাও। সমাজ একটা বাচ্চা সহ একটা মেয়ে, জীবন অনেক কঠিন। আমি সব বুঝি নিশি, কিন্তু বিশ্বাসঘাতককে বিশ্বাস করা যায় না। আমার কিন্তু দেখে মনে হচ্ছে না মেয়েটা এমন করতে পারে, হয়তো সে পরিস্থিতির শিকার ছিল। আচ্ছা একটা কথা বলো তো, শানিতাপুর বিয়ের খবর তোমাকে কে জানিয়েছে? ওর সৎ বোন সীমা। এক্স্যাক্টলি কি বলেছিল? বলেছিল বড় লোক দেখে শানিতা ঝুলে পড়েছে। আচ্ছা সীমা মেয়েটা সামহাও তোমাকে পছন্দ করতো? পছন্দ করতেন, ইনফ্যাক্ট প্রপোজ করেছিল একবার। ও মাই গড, তুমি এত চালাক অথচ তুমি এটা ভাবলে না হয়তো এটা সীমার চক্রান্ত ছিল? তবু শানিতা জানাতে পারতো আমাকে, হয়তো সে সুযোগ পায়নি।
ভালোবাসা মানুষকে ভুল বোঝা অনেক সহজ, কিন্তু আগলে রাখা কঠিন, যা সবাই পারে না। ডক্টর সানিতা আপু, জানতে চাও সেদিন কি হয়েছিল? ওর পাশে দাঁড়াও, সেটাই সত্যিকারের ভালোবাসা। এরই মধ্যে কেটে গেল 1.5 মাস। সানিতা আজ কাল অপূর্বকে এড়িয়ে চলে, কারণ তাদের দুজনকে নিয়ে অফিসে নানা রকম গুঞ্জন চলছে। সবাই আঙ্গুল তুলছে সানিতার দিকে। এই পুরা সমাজে পুরুষকে কেউ খারাপ বলে না। যুগে যুগে কলঙ্ক আসে মেয়েদের ওপর। কালীযুগের সীতা থেকে 21শ শতাব্দীর মডার্ন মেয়েদেরও তার থেকে বিস্তার নেই। এমনকি একদিন বার্ষিক মিটিং চলছিল অফিসে। সবার সাথে মিটিংয়ে বসেছিল সানিতা। হঠাৎ করে পেটে চিনচিনে ব্যথা অনুভব করতে লাগলো। আস্তে আস্তে ব্যথা তীব্র থেকে তীব্রতর হতে লাগলো। কিন্তু মিটিং চলাকালীন কাউকে বিরক্ত করতে চায়নি সানিতা, তাই পেটের মধ্যে চেপে ধরে বসে রইল সানিতা। এদিকে ব্যথা এতটাই বাড়ল যে সানিতার মনে হচ্ছে তার শরীরের সমস্ত হাড় কেউ একসাথে গুঁড়ো গুঁড়ো করে দিচ্ছে। অজ্ঞান হয়ে চেয়ারে সহ বসে পড়ে যেতে নিলে অপূর্ব ধরে ফেলল তাকে। ওটির সামনে দাঁড়িয়ে আছে অপূর্বার নোভা। সানিতার সিজারিয়ান শুরু হয়েছে ঘন্টা 2 আগে। সামান্য সিজারিয়ান করতে এত সময় লাগবে কেন বুঝতে পারছে না অপূর্ব। অস্থিরতায় বারবার ঘাম মুছছে সে। গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে তার। অবশেষে ডাক্তার বের হয়ে আসলো ওটি থেকে। অপূর্বার নোভা গিয়ে জানতে চাইল কি অবস্থা। ডাক্তার মুখের মাস্ক খুলতে খুলতে কঠিন গলায় জবাব দিলেন, আই এম সরি মিস্টার অপূর্ব। ওইদিকে ব্যাগ গুছিয়ে বাড়ি থেকে বের হচ্ছে রাফসান। অবশেষে নিজের মহারানী সন্ধান পেয়েছে সে। বেশ কয়েকদিন ধরেই ফোন ট্র্যাক করার চেষ্টা করেছে সে, কিন্তু ফোনটা বন্ধ থাকার কারণে লোকেশন ট্র্যাক করা যাচ্ছিল না। সৌভাগ্যবশত কাল রাতে একবার অন হয়েছিল ফোন, সেখান থেকে সানিতার লোকেশন পেয়েছে রাফসান। ব্যাগ গুছানো শেষে রাফসান বের হতে যাবে এমন সময় সীমা এসে রাফসানের পথ আগলে দাঁড়ালো। তোমাকে আমি আর কোনো পাগলামি করতে দিব না রাফসান, আমাদের সন্তান আসতে চলেছে। ওর কথা ভেবে তোমাকে সানিতাকে ওর ভুলতে হবে। সীমার কথা শুনে রেগে এগিয়ে জোরে একটা ধাক্কা দিল রাফসান। ধাক্কা খেয়ে ছিটকে পড়ে গেল সীমা। জোরে চিৎকারতে অজ্ঞান হয়ে গেল সে। রাফসান দেখল মেঝেতে রক্ত ভেসে যাচ্ছে, গাঢ় লাল রক্তের স্রোত বয়ে যাচ্ছে। আফটার 3 ইয়ার্স, দেখতে দেখতে 3টি বছর কেটে গেল। এই 3 বছরে যেমন শহরটা বদলে গেছে, ঠিক তেমনই বদলে গেছে কতগুলো জীবন আর সম্পর্কের সমীকরণ। অপূর্ব আর সানিতা এখন সুখী দম্পতি। তাদের 1 বছরের একটি মিষ্টি মেয়ে আছে। মেয়েটার নাম রেখেছে সুস্মিতা। সানিতার নামের সাথে মিলিয়ে আদো আদো মুখে মাত্র কথা বলতে শুরু করেছে সে। আদো আদো কণ্ঠে যখন বাচ্চাটাকে সানিতা মা বলে ডাকে, তখন সানিতার বুকটা খুশিতে ভরে ওঠে। সীমা প্রায়ই রাফসানকে নিয়ে বেড়াতে আসে সানিতার বাসায়। তাদের দুজনেরই সুনিতাকে ছাড়া চলে না। মেয়েটা তো মায়াবী হয়েছে যে কারোর মন সহজে জয় করে নিবে। সেই দিন হসপিটালে একটি মৃত কন্যা সন্তান জন্ম দেয় সানিতা। অনেকক্ষণ প্রসব যন্ত্রণা চেপে বসে থাকার কারণে পেটের মধ্যে মারা যায় বাচ্চাটা। বাচ্চাটা মারা যাবার পর মানসিকভাবে ভেঙে পড়ে সানিতা। দীর্ঘদিন সাইকিয়াট্রিস্টের কাছে চিকিৎসা নিতে হয়েছে তাকে। নোভা আর অপূর্ব মিলে অনেক কষ্টে সুস্থ করে তোলে তাকে। তারপর অপূর্ব বিয়ে করে সানিতাকে। অবশ্য নোভা নিজ দায়িত্বে সকল ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে দেয় অপূর্ব আর সানিতার। সানিতা বিশ্বাস করে খুব ভাগ্যবতী হলে এমন একটা বান্ধবী জুটে কারুর। সানিতার ডিভোর্স পেপার পেতে তেমন কোনো সমস্যা হয়নি, যেহেতু ডিভোর্স ফাইনাল করার পর সে সময়ের মধ্যে সানিতার ডেলিভারি হয়ে যায়। সেহেতু নতুন করে ডিভোর্স ফাইল করতে হয়নি সানিতাকে। সবকিছু খুব ভালোভাবে মিটে গিয়েছে। সানিতার অবশ্য ধারণা তার সেদিনের মৃত সন্তান যে তাকে ছেড়ে চলে গিয়েছিল সেটা সুস্মিতা হয়ে ফিরে এসেছে। অপূর্ব অবশ্য তাতে সায় দেয়। একটু ভেবে যদি মেয়েটা যন্ত্রণা বলে থাকতে পারে, দোষ কোথায়? সেদিনের অ্যাক্সিডেন্টের পর থেকে সীমার জীবনটাও পাল্টে গিয়েছে। সেদিন রাফসানের ধাক্কায় পড়ে গিয়ে সীমার বাচ্চাটা নষ্ট হয়ে যায়। সে সাথে জ্বরও এমনভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যে ডাক্তার বলে দিল যে সীমার কখনো মা হতে পারবে না। সেই দিনই চিরতরে মা হওয়ার ক্ষমতা হারায় সীমা। আর রাফসান, তার 2টা সন্তান জন্ম হওয়ার কথা থাকলেও নিজের দোষে আজকে সে নিঃসন্তান। সীমাকে হাসপাতালে রেখে সানিতার খোঁজে যাওয়ার সময় একটা গুরুতর অ্যাক্সিডেন্ট হয় তার। অ্যাক্সিডেন্টে তার প্রাণ বেঁচে গেলেও পুরো শরীর প্যারালাইসিসড হয়ে গেছে রাফসানের। সামান্য অনুভূতি শক্তি ছাড়া তেমন কিছুই কাজ করে না রাফসানের। এত কিছুর পর সীমা বুঝতে পারছে তার সাথে যা কিছু হয়েছে সবই প্রকৃতির প্রতিশোধ। সব হারিয়ে সীমা নিজের ভুল বুঝতে পেরেছে।
আজকাল সীমা অনেক পরিবর্তন হয়ে গেছে। সানিতাকে খুঁজে বের করে নিজের কৃতকর্মের জন্য ক্ষমা চেয়েছে সে। অসুস্থ রাফসানের সেবা করে দিন কাটিয়ে দেয় এখন সীমা। কাটিয়ে উঠছে শুধুমাত্র সুনিতাকে পেয়ে। সীমার রাফসানের এই দুঃসময়ে সানিতা অপূর্ব কিন্তু মুখ ফিরে নেয়নি তাদের থেকে, বরং সানিতা বেশ খানিকটা সময় অসুস্থ রাফসানের সাথে কাটায়। এতে অবশ্য বিন্দুমাত্র আপত্তি নেই অপূর্বে, বরং সুস্মিতাকে আস্তে আস্তে শেখাচ্ছে সীমাকে মণিমা আর রাফসানকে ভালো বাবা ডাকতে, যাতে সীমা রাফসান অন্তত মা বাবা ডাক শুনতে পারে। অন্যদিকে নিশি আর সজীবেরও সুখের সংসার। সজীব এখন অনেক বড় একটা চাকরি করে। নিশির বাবা মা আজ প্রকৃত অর্থে খুশি সজীবের মতো জামাই পেয়ে। নিশির 2 বছরের ছেলে আছে একটা। নিশি অবশ্য যতবারই অপূর্ব আর সানিতার সাথে দেখা করতে যাবে ততবারই বলবে সুস্মিতাকে সে তার ছেলে বউ করে ঘরে নিয়ে যাবে। অপূর্ব আর সানিতা অবশ্য তার উত্তর দেয় না, শুধু মুচকে মুচকে হাসে। নোভাও বিয়ে করে নিয়েছে বছর 2 আগে। নোভার স্বামী জুবাইর অপূর্বের খুব ভালো বন্ধু। অপূর্ব আর সানিতা অবশ্য ঘটকালি করে বিয়েটা দিয়েছে তাদের। যদি এখনো কোনো সন্তান আসেনি তাদের মাঝে, তবুও তারা খুব সুখী দম্পতি। আজ সুস্মিতার 1 বছরের জন্মদিন, আর সে উপলক্ষে অপূর্ব, সানিতা, রাফসান, সীমা, নোভা, জুবাইর এবং নিশি আর সজীব এক জায়গায় হয়েছে। সবাই মিলে অনেকদিন পর বেশ আড্ডায় জমে উঠেছে। সানিতার হাতের স্পেশাল চা আর পাকুড়ার আড্ডায় এক নতুন মাত্রা এনে দিয়েছে। জন্মদিনের কেক কাটা শেষে সুস্মিতা প্রথমে অপূর্বকে কেক খাওয়াতে যায়। অপূর্ব কেকটা না খেয়ে সুস্মিতাকে নিয়ে যায় রাফসানের কাছে আর বলে, আগে তোমার ভালো বাবাকে খাইয়ে দাও মামুনি। সুস্মিতা রাফসানকে কেক খাইয়ে দিচ্ছে। রাফসানের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, আর সুস্মিতা তার ছোট ছোট হাত দিয়ে চোখের পানি মুছে দিচ্ছে। এমন একটা দৃশ্য ঘরে উপস্থিত সবার চোখে জল। সানিতার মনে হচ্ছে সৃষ্টিকর্তা যা করেন ভালোর জন্য করেন। আজ বহু চড়াই উতরাই পার করে সুখের মুখ দেখছে সে। এই মুহূর্তে অপূর্বের মনে হচ্ছে তার মেয়েটা বড্ড ভাগ্যবতী। একসাথে 2জন বাবা ও 2জন মায়ের ভালোবাসা পাচ্ছে সে। এই ছোট একটা প্রাণকে ঘিরে গড়ে উঠেছে 4 জনের নতুন পৃথিবী।